যারা বাইক চালাতে ভালোবাসেন বা বাইক রাইডিং করেন তাদের কাছে বাইক নিয়ে লাদাখ ভ্রমণ একটা বিরাট স্বপ্ন। এরকমই একটা স্বপ্নকে চিন্তা করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল ৩ বন্ধু লাদাখের উদ্দেশ্যে। এবং আপনারা প্রত্যেকেই জানেন লাদাখ জায়গাটা কি অপূর্ব সুন্দর নৈসর্গিক সৌন্দর্যে ভরা। তো সেই হাতছানিতেই সেই সৌন্দর্যকে উপলব্ধি করার জন্যই বাইক নিয়ে ৩ বন্ধু বেরিয়েছিল। কিন্তু পথে তাদের সাথে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় যে ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমরা আশা করব আপনারা সকলের সাথে এই ঘটনাগুলো একটু শেয়ার করে দেবেন। আপনারা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তার ফলে আরও সাধারণ মানুষেরা এই ঘটনাগুলো শুনে জেনে তারা নিজেদেরকে অনেক বেশি সতর্ক ও সজাগ করে তুলতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে ব্যাঙ্গালোর থেকে সপ্তক লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলবো, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সপ্তক পুনের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এইচএসের পরে পড়াশুনো করেছে। যেহেতু পুনেতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, তো সেই ইঞ্জিনিয়ারিং কলেজটা বেশ নামকরা একটা কলেজ। তো সেখানে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা, মানে বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা এসে ওখানে পড়াশুনো করত। তো এই কলেজে পড়ার সময় থেকেই ওর 2টো ছেলের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়। তো ওরা 3জনে একসাথেই হোস্টেলে থাকতো। তো এর মধ্যে একটি ছেলের নাম হচ্ছে রোহন এবং অন্য একটি ছেলের নাম হচ্ছে ভেঙ্কটেশ। এই ভেঙ্কটেশ বলে যে ছেলেটি ছিল সে অ্যাকচুয়ালি কেরালার ছেলে, আর রোহন বলে যে ছেলেটা ছিল সে অ্যাকচুয়ালি দুর্গাপুরের ছেলে, বাট নন বেঙ্গলি। এই সপ্তক, রোহন আর ভেঙ্কটেশ এই 3জনে ভীষণ ভালো বন্ধু তৈরি হয়। একসাথে পড়াশুনো করা, পুরো ইঞ্জিনিয়ারিংয়ের যে পুরো টাইমটা ওরা সবসময় একসাথে থাকতো। এবং খুব অদ্ভুতভাবে ওদের যখন কলেজে ক্যাম্পাসিং হয় ওরা 3জনেই কিন্তু একই কোম্পানিতে একই লোকেশনে অর্থাৎ ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে যায়। এবার যখন ওরা কলেজে পড়তো তখন থেকে ওদের একটা খুব স্বপ্ন ছিল। তো স্বপ্ন ছিল বলতে সেই ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে যে ওদের ঘোরাঘুরি করতে খুব ভালো লাগতো। এবার কলেজদের সেই সময় হাতে খুব বেশি পয়সাও থাকতো না, পড়াশুনোর একটা চাপ ছিল। তো সেই জন্য হোস্টেল থেকে ওরা বেরিয়ে আশেপাশের কিছু কিছু জায়গা ওরা এক্সপ্লোর করতো। এই 3জনের মধ্যে ভেঙ্কটেশ বলে যে ছেলেটি ছিল, তো সেই ছেলেটির বাইকের প্রচণ্ড নেশা ছিল। খুব ভালো, মানে খুব ছোট থেকে ও বাইক চালায় এবং ও বাইক চালানোটাকে খুব এনজয় করতো। আর রোহন বলে যে ছেলেটি ছিল সেও বাইকটা শিখেছিল, বাট অত বেশি নেশা ছিল না, কিন্তু ও মোটামুটি ভালোই লাগতো। আর সপ্তক যে ছেলেটা ছিল ও কিন্তু বাইক ফাইক কিছু চালাতে জানতো না। তো একবার কি হয়েছিল, ওদের কলেজে যখন ও ইঞ্জিনিয়ারিং পড়তো তো সেই সময় ভেঙ্কটেশ কিন্তু সপ্তককে বাইক চালানো শিখিয়েছিল। তো ওদের মধ্যে যখন ওরা কলেজের দিনগুলোয় ছিল সেই সময় ওদের মধ্যে একটা কথা হয়েছিল যে যখন ওদের কলেজ পাশ হয়ে যাবে, ওরা চাকরি বাকরি পেয়ে যাবে, তো ওরা বাইক নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে। এবার যেহেতু এই 3 বন্ধু একই জায়গায় একই লোকেশনে চাকরি হলো, তো ওরা কি করতো, প্রত্যেক উইকেন্ডেই ওরা বেরিয়ে পড়তো। আর সপ্তকও বাইক চালাতে, মানে যেহেতু ভেঙ্কটেশ নিজে হাতে সপ্তককে বাইক চালানো শিখিয়েছিল, তো বাইকটা ভালোই চালাতো, কিন্তু সপ্তকরা অতটা কনফিডেন্স পেত না বাইক চালানোর সময়।
তো যাই হোক, তো বেশিরভাগ সময় সপ্তক কি হতো, ভেঙ্কটেশের সাথে একসাথে বাইকে ঘুরতে যেত। তো এইরকমভাবেই চলছিল ওদের। এবার ভেঙ্কটেশের একটা খুব ইচ্ছে ছিল, মানে ভেঙ্কটেশ, রোহন, সপ্তক তিনজনেরই একটা মোটামুটি মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে বাইক নিয়ে ওরা লাদাখ বেড়াতে যাবে। এইবারে সপ্তকের বাড়িতে যখন এই কথাটা সপ্তক বলে যে ওরা বন্ধুরা মিলে ঠিক করছে যে বাইক নিয়ে বেড়াতে যাবে, সপ্তকের বাবা কিন্তু প্রচণ্ড রকমভাবে মানে উনি বাধা দেন। উনি বলেন যে না, মানে যেহেতু সপ্তককে চিনতো, নিজের মানে বাড়ির লোক তো সব থেকে ভালো তাদের ছেলেকে চিনবে, তো বলছে যে তুই এমনিতে বাইক একটু চালাস সেটা ঠিক আছে, কিন্তু বাইকে করে পুরো লাদাখ যাওয়ার মতো একটা বিশাল জার্নি, বিশাল একটা মানে খুব ভালো হাত হতে হবে, চালানোর হাত, কনফিডেন্স থাকতে হবে। বলছে তোর তো অতটা কনফিডেন্স নেই, তুই এতটা রাস্তা কি করে যাবি? আর বাইকে করে লাদাখ মানে বুঝতেই পারছেন পাহাড়ি দুর্গম রাস্তা। তোর বাবা বলে দেয় যে না, তুই আশেপাশে মানে বাইক নিয়ে বেরোচ্ছিস, বন্ধুদের সাথে যাচ্ছিস, সেটা ঠিক আছে, কিন্তু ওই মানে একদম দক্ষিণ থেকে মানে ব্যাঙ্গালোর থেকে একেবারে টানা বাইকে নিয়ে লাদাখ অবধি এটা কিন্তু ওর বাড়িতে পরিষ্কার না বলে দেয়। যাই হোক, তো না বলে দেয়, ওর তো মনটা একটু খারাপই হয়ে যায়। আর বাড়ি থেকে এভাবে বারণ করছে, ও যদি লুকিয়ে যায়ও, ও না মানে এমনিতেই ও বাইক চালানোর খুব একটা কনফিডেন্স ছিল না। যাই হোক, তো ওর বন্ধুদেরকে বলে। তো বন্ধুরাও যেহেতু বহু পুরনো আর কি, ওর বাড়ির লোকেরকেও মাঝে মধ্যে কথাবার্তা হয়েছিল। তো ভেঙ্কটেশ বলে যে দেখ, এটা তো আমরা মানে একটা বহুদিনের আমাদের প্ল্যান, তো এইভাবে প্ল্যানটাকে তো মানে মিশিয়ে দেওয়া যায় না। যে তোর বাড়ি থেকে বারণ করলো সেই জন্য আমরা যাবো না। তো ও বলে যে ঠিক আছে, আমরা নেক্সট মান্থে তোর বাড়ি যাব, তোর বাড়িতে গিয়ে তোর যারা প্যারেন্টস রয়েছে আমি বোঝাবো, কোনো ব্যাপার না, এটা কিন্তু এটা অনেকেই করছে, আর এটাই তো সময় আমাদের, এটা আমাদের বহুদিন থেকে আমাদের প্ল্যান হয়ে আছে। এবার অফিসে ওরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতো। তো অফিসে থেকে ওদের দুজন আর কি, অন্য দুজন কালিগ, তারাও ইন্টারেস্ট দেখায়, তারা বলে যে আমরাও যেতে চাই, কারণ ওরাও আর কি মনে মনে যেতে চায়, কিন্তু পার্টনার পাচ্ছে না যে দুজনে একসাথে যাবে, তো সেই জন্য ওরা আর কি সাহস পায়নি। তো এরা এরকম যাওয়ার একটা প্ল্যান করছে শুনে ওরাও কিন্তু ওদের সাথে যুক্ত হয়। যাই হোক, এবার পুরো বিষয়টাতে মানে সপ্তকের সাথে যখনই ওর বাবা মায়ের কথা হতো, সপ্তক যেটা লিখেছে, ওর বাবা মা সবসময় বারণ করতো যে যাস না, যাওয়ার দরকার নেই, যদি লাদাখ ঘুরতে যেত ওরা ফ্লাইটে চলে যা, কেন বেকার বেকার বাইকে করে যাবি, কেন রিস্ক নিবি, এরকম কথাবার্তা বলতো। তো যাই হোক, তো তারপরে ভেঙ্কটেশ সপ্তকের বাড়ি আসে। ওদের একটা কিছু উইকেন্ড ছিল, তো সপ্তক বাড়ি আসে এবং ভেঙ্কটেশও ওর সাথে বাড়ি আসে। তো বাড়ি আসার পরে ভেঙ্কটেশ ওর বাবা মাকে অনেক রকমভাবে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ওর বাবা বলে দেয় যে ও কিন্তু খুব একটা ভালো বাইক চালাতে পারে না, কারণ ও যখনই যখনই বাড়িতে আসতো, তো বাইক নিয়ে ওর বাবার বাইকটা নিয়ে হয়তো একটু আধটু বেরোতো, তো ওর বাবা খেয়াল করেছে যে ও অতটাও ভালো কিন্তু বাইকের হাত নয়। তো তখন যা কথাবার্তা হয় তাতে এটা ঠিক হয় যে ভেঙ্কটেশ পুরো সময়টা মানে এই যে ওরা যাবে সেটা মানে সপ্তককে বাইক চালাতে হবে না, ভেঙ্কটেশ ওকে বাইকের পিছনে বসিয়ে বসিয়ে নিয়ে যাবে। আর বাকি রোহন একটা বাইকে যাবে, আরও যে দুজন কালিগ রয়েছে তারা নিজেদের নিজেদের মতো বাইকে চলে যাবে। এবং জার্নিটা হবে, সপ্তকের বাবা বলে যে আমার অনেক কিছু চেনা পরিচিত আছে, তো তোমরা এখান থেকেই জার্নিটা শুরু করো, তোমরা অত দূর থেকে মানে ব্যাঙ্গালোর থেকে বাইক চালিয়ে লাদাখ যাওয়ার প্ল্যানটা করো না, তোমরা আমার এখানে এসো, দুদিন থেকে আমি সমস্ত ব্যবস্থা করে দেবো, তোমাদের কীরকম ট্যুর প্ল্যান হবে, তোমরা কোথায় কোথায় থাকবে, তো সেসব আমি হোটেল ফোটেল সব বুক করে দেবো, তোমরা এখান থেকে যেও। এবার ছেলে প্রচণ্ড নাছোড়বান্দা সপ্তক, মানে যেটা লিখেছে যে ও মানে ভেবেছিল যে যেভাবেই হোক ও যাবেই যাবে। তোর বাবা যখন এই বিষয়টা রাজি হয় যে ভেঙ্কটেশ বাইকটা চালাবে, ও বসবে, তো ভেঙ্কটেশ বলে ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, আমার বন্ধু আমি নিয়ে যেতেই পারি, মানে ও বাইকটা চালাতো, ওর একটু ভালো লাগতো, তো ঠিক আছে, ও আমার সাথেই যাবে, কোনো অসুবিধে নেই। তো প্ল্যান এটাই হলো। তো প্ল্যান ওয়াইজ ওরা মানে প্ল্যানটা এরকম ছিল যে ওরা পুরো জিনিসটা যাওয়ার সময় বাইকে করে যাবে, কিন্তু ফেরার সময় ওরা মানালি হয়ে ফিরবে এবং তারপরে দিল্লি থেকে ওরা ফ্লাইট নিয়ে চলে আসবে। এইটাই ছিল পুরোপুরি প্ল্যানিং। তো আস্তে আস্তে সমস্ত বুকিং টুকিং সব হয়ে গেল, যা যা যেখানে বুকিং করার ব্যাপার ছিল। তো ওদের কাছে ওরকম বাইক, ভেঙ্কটেশের কাছে একটা খুব ভালো বাইক ছিল, নিজস্ব বাইক। তো ওই বাইকটা যেহেতু মানে ওরা ব্যাঙ্গালোর থেকে জার্নিটা স্টার্ট করেনি, ওরা কলকাতা থেকে স্টার্ট করেছিল, তো ওরা মানে একটা মানে যারা আর কি বাইকগুলো ভাড়া ঠাড়া দেয় সেরকম একজনের থেকে ওরা বাইক হায়ার করে। ঠিক আছে? আচ্ছা, আমি বললাম আপনাদেরকে যে আরও দুজন ওদের গ্রুপে মানে ওদের তিনজনের সাথে জয়েন করার কথা ছিল, এবং তারা কিন্তু টিকিট কাটা বা বাইক বুকিং করা সমস্ত কিছুই করে নিয়েছিল। কিন্তু কোনো একটা ওদের
মানে কাজের জন্য, কোনো একটা প্রফেশনাল রিজনের জন্য ওরা ওই দুজন ট্যুরটা ক্যান্সেল করে দেয়, ওরা ওদের সাথে যেতে পারে না। এবারে নির্দিষ্ট দিনে ওরা তো বাড়ি চলে গেছে, মানে সপ্তক রোহন আর ভেঙ্কটেশকে নিয়ে কলকাতার বাড়িতে চলে এসছে। এবার ওরা দুদিন পরে বেরোবে। এবার ওদের না মানে প্রচণ্ড আর কি আনন্দ হচ্ছে, খুব খুশি ওরা। আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতেই বললাম যে আপনারাও হয়তো জানেন যে যারা বাইক চালান বা বাইক চালাতে যারা ভালোবাসেন, তারা কিন্তু বাইকে করে করে প্রচুর প্রচুর জায়গায় যান। আর বাইক চালিয়ে লাদাখ যাওয়া এটা তো একটা বিশাল স্বপ্ন আর কি, এরকম একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, এটা ভেবে তো তিনজনই ভীষণ খুশি। আর সপ্তক ভেঙ্কটেশকে বলে রেখেছিল যে আমার বাবা যতই বারণ করুক আমি তো এক দুবার তো বাইক আমি চালাবোই, সেটা একদম লাদাখের মধ্যে গিয়ে আমি কিছুটা চালাবো। তো ভেঙ্কটেশ বলেছে ওসব নিয়ে তুই টেনশন নিস না, আমি তোকে দেবো, তোর বাড়িতে ওসব নিয়ে অত কথা বলার দরকার নেই। যাই হোক, তো নির্দিষ্ট দিনে ওরা বাইক নিয়ে ট্যুরটা শুরু করে। এবারে আমি যা যা আপনাদেরকে বলবো সেই প্রত্যেকটা মানে ইনফরমেশন কিন্তু যেভাবে সপ্তক লিখে পাঠিয়েছে ঠিক সেরকম মানে সেই ইনফরমেশনগুলোর উপর বেস করেই কিন্তু আমি বলছি। তো ওদের কলকাতা থেকে প্রথম দিন বেনারস অবধি বাইক চালিয়ে যাওয়ার কথা ছিল। মানে এই যে মানে কলকাতা থেকে এই লে লাদাখ এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, সেটা আপনারাও জানেন, প্রায় 2500 কিলোমিটারেরও বেশি। এবার সেই জন্য যারা বাইক নিয়ে যান তাদের কিন্তু মানে ডে ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করা থাকে, যে প্রথম দিন তারা কতটুকু যাবেন, দ্বিতীয় দিনে তারা কতটুকু জার্নি করবেন, তৃতীয় দিনে কোথায় যাবেন, কোথায় থাকবেন, সব কিছু কিন্তু আগে থেকে প্ল্যান থাকে। তো ওদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান ওয়াইজ ওদের প্রথম দিন কলকাতা থেকে বারাণসী অবধি যাওয়ার ছিল বাইক চালিয়ে, এবং এই টোটাল ডিস্টেন্সটা যেতে প্রায় ওই 13 থেকে 14 ঘন্টা সময় লাগে বাইকে। আচ্ছা, সময়টা ছিল অক্টোবর মাস। এবার অক্টোবর মাসে কিন্তু ইউপির দিকে বা বিহারের দিকেও বা ইভেন আমাদের কলকাতারও আশেপাশে বা প্রপার কলকাতায় না হলেও শহরাঞ্চলে কিন্তু বেশ সন্ধ্যের পর থেকে একটা মনোরম ওয়েদার থাকে, রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে। তো সেই জন্য ওরা প্রপার জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে, ওদের যা যা লাগবে, লে লাদাখে তো প্রচণ্ড ঠান্ডা, সেখানে কীরকম ধরনের পোশাক জুতো লাগতে পারে সমস্ত কিছু ওরা ব্যাগের মধ্যে নিজেদের সাথে নিয়ে নিয়েছিল। এবার ওরা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ভেঙ্কটেশ আমি বললাম যে ও প্রচণ্ড বাইক চালাতে ভালোবাসে, ও খুব ভালো বাইক চালায়ও। এবার রোহন বলে যে ছেলেটি ছিল সেই ছেলেটিও ভালোই চালায়, কিন্তু ওর মতো অত এক্সপার্ট নয়। তো সেই জন্য যে টাইমটা ছিল মানে যে টাইমটা আর কি ওরা বেরিয়েছিল সেটা ঠিকঠাক টাইমে ওরা বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু যে টাইমের মধ্যে প্রায় 13 ঘন্টা 14 ঘন্টা লাগে কলকাতা থেকে বাইকে যদি কেউ বেনারস যেতে চায় ঠিকঠাক স্পিডে চালালে, খুব স্লো নয় আবার খুব হাই স্পিডও নয়। তো রোহন যেহেতু অতটা ভালো চালাতে পারে না, মানে অতটা ওর মতো স্মুথ নয়, তো টাইমটা একটু বেশি লাগবে ওরা বুঝতে পারলো। তো এবার ওরা না এমন করেই প্ল্যানটা করেছিল যে ওদের হাতে একটু একটু যাতে সময় থাকে। এইবারে ঘটনাটা ঘটলো, যেহেতু রোহন অত স্পিডে বা অত সুন্দরভাবে চালাতে পারে তো একটু একটু টাইম লেগে যায়। তো সেই জন্য ওরা কিন্তু সেই দিন রাতের বেলা, যেটা ওদের রাতের বেলাটা নাইট স্টে করার কথা ছিল বারাণসীতে, তো ওরা বারাণসী অবধি পৌঁছতে পারে না, তার কিছুটা আগে পৌঁছে যায়। তো তারপরে ওরা খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পরে রোহন বলছে যে ঠিক আছে, আমাদের তো হোটেল ওদের বুকিং করা ছিল বেনারসে। তো তখন ভেঙ্কটেশ বললো যে ঠিক আছে, আমাদেরকে তো এখানে তো আমাদের হোটেল বুকিং নেই, আমরা খাওয়া দাওয়া করে আরেকটু যেতে হবে, তাহলে আমরা বেনারস পৌঁছে যাব। তো যাই হোক, তো আবার বাইক চালিয়ে খাওয়া দাওয়ার পরে আবার বাইক চালিয়ে ওরা বেনারস পৌঁছে যায়। এবারে সেই রাতটা তো ওরা ওখানেই কাটালো, এবং বুঝতেই পারছেন 13-14 ঘন্টা বাইক চালানো মানে কতটা মানে পরিশ্রমের ব্যাপার, আর ওইভাবে একভাবে মানে বডি পশ্চারটা একই রকম রেখে অত ঘন্টার পর ঘন্টা বাইক চালানো মানে যথেষ্ট কষ্টের। আচ্ছা, এবার দ্বিতীয় দিন ওদের যে প্ল্যানটা ছিল সেটা ছিল ওই বেনারস থেকে দিল্লি যাওয়ার। এবার বেনারস থেকে দিল্লি যেতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে, বেশ ওরকমই 10 ঘন্টা 12 ঘন্টা মতো লেগে যায়। আর তার আগে ওদের একটা প্ল্যান ছিল, যেহেতু এই ভেঙ্কটেশ এর আগে কোনোদিনও বারাণসী আসেনি, তো সেই জন্য ও বললো যে একদম ভোরবেলা উঠে একটুখানি ওই মানে বেনারসের ঘাট ঠাটগুলো একটুখানি ঘুরে নেবো, ঘুরে টুরে একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ওদের পরের দিনটা ওরা দিল্লিতে স্টে করবে। এবার সেরকমই করেছে। এবারে ওরা মানে যেহেতু সকাল তার আগের দিন ওরা ওরা মানে হোটেলে ঘুমিয়েছে, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই জন্য না ওরা বেনারসটা সেভাবে ঘুরতে পারেনি, মানে খুবই অল্প 1 ঘন্টার জন্য আর কতটুকুই বা ঘোরা যায়, সেটুকু ঘুরে আবার ওরা ওখান থেকে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এবার দিল্লি যেদিন ওরা যাচ্ছে সেদিনকে না মানে সকালবেলা থেকেই দেখছে যে খুব কুয়াশা পড়েছে। অক্টোবরের শেষ দিক, কিন্তু খুব কুয়াশা পড়েছে রাস্তায়। তো সেই জন্য যতটা স্পিডে ওদের বাইক চালানোর কথা, এবং রাস্তাটা পুরোটাই হাইওয়ের উপর দিয়ে, বুঝতেই পারছেন যথেষ্ট রিস্কি। তো সেই জন্য ওদের স্পিডটা দুজনেরই, মানে রোহন এবং ভেঙ্কাটে দুজনেই কিন্তু খুব একটা স্পিডে বাইক চালাতে পারেনি, মোটামুটি আর কি একটা স্পিডে বাইক চালাচ্ছে। তো ওদের দিল্লি ঢুকতে ঢুকতে মানে যেখানে 12 ঘন্টা মতো লাগার কথা সেখানে আরও বেশি লেগে যায়। যাই হোক, তো সেটাও খুব ভালো লাগলো। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিনই তিনজনের বাড়ির লোক যেরকম ফোন টোন করা, খোঁজ খবর নেওয়া, সমস্ত কিছু হচ্ছে। এবার ওদের থার্ড দিনের প্ল্যান ছিল ওরা দিল্লি থেকে ডাইরেক্ট জম্মু চলে যাবে। দিল্লি থেকে ওদের জম্মু যাওয়ার কথা। এবার দিল্লি থেকে যে জম্মু যে যাবে সেটাও বাইকে। এবার তার মাঝখানে বাইকে তেল ঠেল ভরানো, নিজেদের খাওয়া দাওয়া করা, ফ্রেশ হওয়া, সমস্ত কিছুই রয়েছে। তো মানে প্রচণ্ড একটা টায়ার্ডনেস তো কাজ করেই। তো এবারে ওরা দিল্লি থেকে মানে দিল্লিতে রাতটা কাটিয়ে ওরা আবার সকালবেলা দিল্লি থেকে জম্মুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার দিল্লি থেকে জম্মুর যে রাস্তাটা রয়েছে, যেটা ও ইমেলে লিখেছে, মানে সেই রাস্তা দিয়ে না মানে এমনিতে তো হাইওয়েতে বড় বড় গাড়ি চলেই, কিন্তু ওই রোডটা দিয়ে সেই সময় মানে প্রচণ্ড বড় বড় আর কি লরি, বড় বড় মানে ট্রেলার যেগুলোকে বলে, সেগুলো খুব পাস করছে। এবার এর ফলে যেটা হচ্ছে যে বারবার ওদেরকে না মানে দুটো বাইকে খুব স্লো ডাউন করে দিতে হচ্ছে। এরকম করতে করতে ওরা দেখছে যে দিল্লি থেকে জম্মু যে টাইমিংটা লাগার কথা ছিল তার থেকে বেশ ওদের অনেকটা সময় বেশি লাগছে। আর যেহেতু বললাম যে সকাল থেকে পুরো ফগই ছিল, সেই জন্য মানে খুব বেশি তো ভিজিবিলিটিটা কমে গেছে। মানে গাড়ি যদি আশপাশে যদি প্রচণ্ড কুয়াশা হয় তো গাড়িগুলো স্বাভাবিকভাবেই স্পিড কমে যায়, ফলে একটা লম্বা বেশ ট্রাফিক জ্যাম সকালবেলাটা ক্রিয়েট হয়েছিল। এবং সেই জন্য ওদের যা শিডিউল ছিল, যেই টাইমের মধ্যে ওদের পৌঁছানোর কথা, সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। যাই হোক, তো তাও এবার ওরা বাইক তো চালাচ্ছে। এবার মাঝখানে একটা রাস্তার সামনে যে ধাবা ছিল, সেই ধাবায় ওরা ভালো করে পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করেছে। এবার জম্মুতে কিন্তু ওদের একটা হোটেল বুকিং ছিল। জম্মুতে একটা হোটেল বুকিং ছিল, ওখানে ওদের নাইট স্টে করার কথা। এবারে যত ওরা দিল্লি থেকে জম্মুর দিকে এগোচ্ছে তত ওদের মানে দেখছে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সময়টা বলেছিলাম যে অক্টোবরের শেষের দিক, মানে মোটামুটি আর কি মিড থেকে থার্ড উইক বলা যেতে পারে। তো মোটামুটি বেশ ঠান্ডা লাগতে, তো একদিকে এক সময় বাইকটা সাইড করে ওরা একটুখানি আরও বেশি করে গরম জামা কাপড় পরে নিল। এইবারে যখন মোটামুটি সন্ধে হয়ে গেছে তখন ওরা দেখলো যে ওরা যদি এবার মানে একটু স্পিডে বাইকটা না চালায় তাহলে কিন্তু ওদের পক্ষে জম্মু পৌঁছতে আরও প্রচুর রাত হয়ে যাবে। এবার জম্মুতে যখন ওরা পৌঁছবে তো সেই জম্মু থেকে ওদের আবার তার পরের দিন বাইক নিয়ে কার্গিল যাওয়ার কথা। কার্গিল হয়ে তারপর ওরা লেতে ঢুকবে। এবার ওর ভেঙ্কটেশ বলছে যে রোহনকে বলছে যে তুই কিন্তু একটু জোরে এবার বাইক চালাবি, ঠিক আছে? তুই আমাকে ফলো কর, ফলো করে কিন্তু এগোতে হবে, নাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। তো রোহন বলল ঠিক আছে, আমি তোমাকে ফলো করে নেব। এবারে প্ল্যানটা হলো যে ভেঙ্কটেশ এই সপ্তককে বাইকের পিছনে বসিয়েছে, আর মানে কিছু কিছু জিনিসপত্র রয়েছে, আর বেশিরভাগ ওদের মালটা রোহনের বাইকের পিছনে সেট করেছিল, কারণ যেহেতু ও একা বাইক চালাচ্ছেন, ওর বাইকের পিছনটা পুরোপুরি ফাঁকা রয়েছে। তো ভেঙ্কটেশ কী করেছে, সপ্তককে বসিয়ে ও আগে আগে চালাচ্ছে, মানে মোটামুটি গাড়ি ফাড়িগুলোকে কাটিয়ে কাটিয়ে যাচ্ছে। এইবারে যে জায়গাটায় ওরা এসে পৌঁছয় এটা মানে জম্মু ঢোকার বেশ কিছুটা আগে, মানে তখন ওখান থেকে জম্মু প্রায় 2.5 ঘন্টা মতো হবে, তখন 2.5 ঘন্টা লাগবে পৌঁছতে, যেখানে আর কি ওরা পৌঁছতে চাইছে। তো ওরকমই 2-2.5 ঘন্টার তখনও ডিস্টেন্স বাকি রয়েছে, এবং রাস্তাটা তখন মোটামুটি একটু ফাঁকা হয়েছে, মানে অতটা গাড়ি যাচ্ছে না, যাচ্ছে বাট অতটা নয়। আর দুপাশে হচ্ছে মানে ধান ক্ষেত, মানে অনেক দূরে দূরে আর কি বাড়ি হয়তো রয়েছে, আর মোটামুটি যেটুকু যা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে ধান ক্ষেত। আর রাস্তা মোটামুটি পরিষ্কার, বেশ ঠান্ডা, আর রাত কিন্তু খুব বেশি নয়, ওই 8:30 পৌনে 9টা এরকম বাজে। তো যাই হোক, ওরা বাইক চালাচ্ছে। তো এমন সময়, যেটা সপ্তক ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, তো ভেঙ্কটেশ হঠাৎ করেই ওর মানে ভালো স্পিডে বাইকটা যাচ্ছিল, ওর মনে হলো যে বাইকটা কোনোভাবে আটকে আটকে যাচ্ছে, মানে কোথাও একটা কিছু মানে ফাংশনাল ডিফেক্ট হচ্ছে। ও তো মানে বাইকটাকে ভাবছে কী করবে, এবার হঠাৎ করে চলতে চলতে যদি হাইওয়ের মাঝখানে বাইক থেমে যায় তাহলে পিছনের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ধাক্কা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো ও কী করেছে, একটু সাইড করে নিয়ে গিয়ে বাইকটাকে নিজেই থামিয়েছে।
তো থামিয়ে সপ্তকও নেমেছে। তো ততক্ষণে মানে ভেঙ্কটেশ আরেকটু পিছনে ছিল, তো ভেঙ্কটেশ এই রোহন অনেকটা পিছনে ছিল ওদের থেকে, যেহেতু ভেঙ্কটেশকে রোহন ফলো করছিল। তো ও এসে থেমে গেছে। তো থেমে রোহন ভেঙ্কটেশকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে তোর বাইকে, তুই থেমে গেলি কেন? তো ও বলছে বুঝতে পারছি না, যখন চালাচ্ছিলাম একটু মনে হচ্ছিল যেন কিছু একটা আটকাচ্ছে। তো দেখলো ঠেকলো, তো রোহনও একটু ভেঙ্কটেশের বাইকটা দেখলো, বললো না ঠিক আছে, কিন্তু তোর বাইকে কোনো প্রবলেম নেই। তো আবার ভেঙ্কটেশ এই সপ্তককে বসিয়ে চালানো শুরু করেছে। এমন সময় যাচ্ছে যাচ্ছে, এবং তখন ভেঙ্কটেশের থেকে রোহনের ডিস্টেন্স প্রায় মানে অনেকটাই ডিস্টেন্স রয়েছে। মানে ভেঙ্কটেশ কিন্তু খুব জোরে বাইকটা চালাচ্ছিল, আর রোহনও চালাচ্ছে জোরে, বাট ওকে ফলো করছে। এমন সময় মানে সপ্তক তো পিছনে বসেছে, এবার পিছনে বসে এবার বুঝতেই পারছেন যে বাইকে কিন্তু প্রচণ্ড হাওয়া লাগে। এবার হাওয়াটা ওর লাগছে, এবার ও ঠিকঠাক মতো প্রপার কান ফান ঢেকে জ্যাকেট ট্যাকেট পরেও বসেছে, দুজনেই পরে বসেছে। এবার হঠাৎ করেই না ওদের প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে মনে হচ্ছে যেন প্রচণ্ড একদম কনকনিয়ে ঠান্ডা, খুব ঠান্ডা লাগতে থাকে। এবং শুধু ঠান্ডা লাগতে থাকে সেটা না, এবং সেটা যখন ওদের ফিল হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে বাইক চালানো যা প্রায় যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া, মানে মনে হচ্ছে না চারিদিকে বরফ পড়ছে, বাট সেরকম কিন্তু কোনো কন্ডিশন ওখানে ছিল না। এমন সময় হঠাৎই এই সপ্তক এবং ভেঙ্কটেশ দুজনেই খেয়াল করে যে ওদের ঠিক সামনেটা, মানে ওরা যে বাইক চালাচ্ছে ওদের চোখের সামনে যে জায়গাটা রয়েছে রাস্তায়, সেখানে আশপাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে না তা কিন্তু নয়। দুটো লেন রয়েছে, একটা মানে দুটো লেনেই গাড়ি চলছে, কিন্তু একটু কম। হঠাৎ করে ওদের চোখের সামনেটা মনে হলো যে সাদা খুব, মানে ফগ হোক বা ধোঁয়া হোক, কিছু একটা মনে হলো যেন কুয়াশা ধোঁয়া টাইপের ওদের সামনে চলে এলো। এবং শুধু চলে এলো তাই নয়, মানে বাইক যদি একটা কুয়াশার মধ্য দিয়ে স্পিডে পাস করে, তাহলে তো সে কিছুক্ষণ পরে গিয়ে কুয়াশাটাকে ওভারকাম করে যাবে। আর বাইকের সামনে যথেষ্ট, আর ওই বাইকগুলো কিন্তু নর্মাল বাইকও নয়, তো বাইকের সামনে যথেষ্ট পাওয়ারফুল হেডলাইট রয়েছে। কিন্তু ওই হেডলাইট দেওয়ার পরেও ভেঙ্কটেশ বা সপ্ত কেউই সামনে যেন মনে হলো আর কিছু দেখতে পেল না। এবং যেহেতু বাইকটাও মোটামুটি একটা স্পিডে, ভালোই স্পিডে ছিল, এই কন্ডিশনে ভেঙ্কটেশ যে এত ভালো বাইক চালাতে পারে, যার হাত প্রচণ্ড ব্যালেন্সড, সেও কিন্তু নিজের ব্যালেন্সটা রাখতে পারে না, এবং যথারীতি বাইকটা কিন্তু ডিসব্যালেন্সড হয়ে একদম রাস্তা থেকে সাইডে, যেখানটায় ধান ক্ষেত রয়েছে, এরকম একটা ক্ষেতের মধ্যে পড়ে পুরো উল্টে যায়। এবং এই যে যখন উল্টে যাচ্ছে, ব্যালেন্সটা চলে যাচ্ছে, কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ডের জন্য বাইকটা কাঁপতে থাকে, এবং কাঁপতে থাকার পরে এটা একটা ভালো বিষয় ছিল যে রাস্তার মধ্যে ওখানে পড়েনি, কারণ যেহেতু হাইওয়ে, মানে প্রচণ্ড স্পিডে 4 চাকা, 8 চাকা, 10 চাকার লরি, গাড়ি সব পাস করছে, তাহলে হয়তো একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারতো। কিন্তু ঘটনাটা সেরকম না হয়ে ওদের বাইকটা কাঁপতে কাঁপতে হঠাৎ করে সাইডে যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে। আচ্ছা, এই ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু সপ্তক এবং ভেঙ্কটেশ দুজনেই মানে প্রচণ্ড একটা ভয় পেয়ে যায় যে ঘটনাটা কী হল, মানে হতচকিয়ে, যে একটা বাইক যদি এইভাবে ডিসব্যালেন্সড হয়ে পড়ে যায়, তো বুঝতেই পারছেন যে সেই বাইকের যাত্রী যারা থাকে তাদের কী অবস্থা হতে পারে। এবার এদিকে ঘটনাটা কি ঘটে, যে যেহেতু মানে এই দিল্লি থেকে জম্মু যাওয়ার পথে যে হাইওয়েটা রয়েছে, সেটা মানে খুব বিশাল একটা কিন্তু লাইট ফাইট কিছু থাকে না, মানে লাইট থাকে বাট অনেক দূরে দূরে, যেটা ও লিখেছে। এবার এই রকম একটা জায়গায় যেখানে স্পিডে গাড়ি চলছে, সেভাবে লাইটও নেই, আর ক্ষেতগুলো তো পুরোই অন্ধকার। বাড়িঘর বা দোকান বাসার থাকলে আশপাশটা তাও একটু লাইট থাকে, বাট সেখানে যেহেতু কিছু নেই, ফলে পুরোই অন্ধকার। এবার ঘটনাটা যেটা ঘটছে, যে মাঝে মধ্যে প্রচুর গাড়ি চলে আসছে, তো সেই জন্য সবসময় যে রোহন ভেঙ্কটেশের বাইকটাকে মানে লক্ষ্য করছে, মানে লক্ষ্য তো রাখছে, কিন্তু অনেক সময় ভীষণ তোর ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো সেরকমই রোহন কিন্তু এটা দেখতে পায় না যে ভেঙ্কটেশের বাইকটা ওইভাবে ডিসব্যালেন্সড হয়ে খেতে পড়ে গেছে, মানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে ছোটোখাটো, সেটা কিন্তু রোহন বুঝতেও পারে না। আর যেহেতু আলো নেই, আর ওর মানে ভেঙ্কটেশের বাইকের থেকে এই রোহনের বাইকের একটা ডিস্টেন্স ছিল, এবার সেই ডিস্টেন্সের মাঝখানে মাঝখানে কোনো গাড়ি চলে আসছে, কিছুক্ষণ হয়তো ওকে দেখতে পাচ্ছে না, আবার রোহন হয়তো কিছুক্ষণ পরে ভেঙ্কটেশের বাইক দেখতে পাচ্ছে, এইভাবেই ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এইভাবে যেতে যেতে ও আর দেখতে পায়নি, কিন্তু ওর মনে না কোনো সন্দেহ আসেনি রোহনের মনে। প্রথম ভেবেছে যে ঠিক আছে, হয়তো আরেকটু বেশি এগিয়ে গেছে, কারণ দুজনেই মোটামুটি ওদের কাছে গুগল ম্যাপটা খোলা ছিল, তো ওর মতো বাইক চালাচ্ছে। এইবারে এদিকে যে ঘটনাটা ঘটেছে,
ভেঙ্কাটেশ তো মানে পড়ে গেছে, ওর তো মানে সেন্স তো আছে, মানে ওরকম খুব বিশাল কোনো মানে অ্যাক্সিডেন্ট ঘটে না, ওরা কেউ কোনো চোটও পায়নি। এবার সপ্তকের ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছিল, সপ্তক না এই ব্যাপারটায় খুব ভয় পেয়ে যায়, মানে এইভাবে যে বাইকটা যে পড়ে গেল এটা না একটু ঘাবড়ে গিয়ে সেই সময়টা খুব টেন্সড হয়ে পড়ে। টেন্সড হয়ে ও কি করে, ও না ওখানেই বসে থাকে, মানে কি করবেও বুঝতে পারছে না। এবার ভেঙ্কাটেশ তো এরকম যখনই হয়েছে, ও সবার আগে কি করেছে, বাইকটাকে তোলার চেষ্টা করছে। আর ও ভাবলো যে একটা রোহনকে ফোন করি, কারণ ওকে একবার জানানো দরকার, ও তাহলে একটু আসবে, কারণ রোহন যদি আবার আগে বেরিয়ে যায় তো ও বুঝতে পারবে না। তো ভেঙ্কাটেশ তখন উঠে কোনো রকমে বাইকটাকে সোজা করার চেষ্টা করছে আর রোহনকে একটা ফোন লাগানোর চেষ্টা করে। বাট অদ্ভুত বিষয় যেটা হয় যে ভেঙ্কাটেশ যতই ফোন করার চেষ্টা করে রোহনকে, রোহনের ফোন কিন্তু কিছুতেই রিচ করতে পারে না। তো এবারে সপ্তক তো ওরকমভাবেই বসে রয়েছে, যেটা লিখেছে যে ও না মানে খুব শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ এবং ও বাইক রাইডিং এসব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে এবং বাইকটা পুরো একদম ছিটকে ওই ধান ক্ষেতের দিকে চলে যাবে, এই বিষয়টা ও মানে খুব আর কি হতচকিয়ে যায়। আর একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওর ডান দিকের যে হাতের যে কনুইটা রয়েছে, সেই কনুইটায় অল্প চোট পায় এবং ও তখন সেটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, তো ভেঙ্কাটেশ তো যখন বারবার এই রোহনকে ফোন করার চেষ্টা করছে, কিছুতেই ফোন লাগছে না। তো তখন ভেঙ্কাটেশ সপ্তককে বলছে, কিন্তু তুই ঠিক আছিস তো, তুই একটা তাহলে রোহনকে একটা ফোন কর, ওকে বল যে ও যেখানে আছে সেখান থেকে যেন সাইড হয়ে যায়, আমরা আসছি, ও মনে হয় আমাদেরকে এতক্ষণে ক্রস করে বেরিয়ে গেছে। তো সপ্তকও এটা শুনে ও একটুখানি যে মানে একটুখানি যখন ওর মানে কি বলবো সম্বিত এলো, তো ও তখন ওর ফোন থেকে রোহনকে ফোন করেছে এবং রোহনকে যখন সপ্তক ফোন করে তখন কিন্তু একবারে রোহনকে পেয়ে যায়। তো রোহন ফোনটা রিসিভ করেছে এবং ও কিন্তু তখন একদম রীতিমতো বাইক চালাচ্ছে। তো রোহন তো কিছুই জানে না, ও তখন বলছে যে আরে আমি না মনে হচ্ছে তোদের থেকে অনেকটা পিছিয়ে গেছি, তোরা একটু পারলে একটু স্লো ডাউন কর, একবারে মিট করি, মানে অনেকক্ষণ আর তো মোটামুটি বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব, তখন আর মানে 1 থেকে 1.5 ঘন্টা মতো বাকি, তখন আর ওদের জম্মু পৌঁছতে। তো তখন সপ্তক পুরো ঘটনাটা রোহনকে বলেছে যে আমরা এরকমভাবে পড়ে গেছি, তো বাইকেও মনে হচ্ছে একটু কিছু প্রবলেম হয়ে গেছে, মানে বাইকটা ভাবে ছিটকে গেছে, তো যথারীতি বাইকটাতেও একটুখানি কিছু প্রবলেম হয়েছে। তো বলছে যে বাইকটা এখানে কাউকে একটা দেখাতে হবে, নাহলে বাইকটা আদৌ চলছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, এই ক্ষেতের কাছে যে ভারী বাইক বুঝতেই পারছেন, ওটাকে ফট করে তুলে আবার রোডের কাছে নিয়ে যাওয়া, আর যেহেতু আশেপাশে কোনো দোকান বা কিছুই ছিল না, ফলে ওই যে ঘটনাটা ঘটে ওই ঘটনাটা কিন্তু মানে ওইটুকু সময়ের জন্য কেউ কিছু বুঝতে পারেনি, মানে কোনো আশেপাশের লোক চলে আসে এরকম কিছুই ঘটেনি। যাই হোক, তো রোহন তো যখনই এই কথাটা শুনেছে ও সঙ্গে সঙ্গে মানে বলেছে যে তোরা কোথায় আছিস বল। তো যাই হোক, তো গুগল লোকেশনটা দেখে মোটামুটি ওকে বলে যে আমরা এরকম একটা জায়গায় রয়েছি। তো সঙ্গে সঙ্গে রোহন কি করে, বাইকটাকে ঘুরিয়ে নিয়ে ও ওদের আর কি যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে পৌঁছে যায়। এবার ওইখানটায় যখন রোহন পৌঁছয় তো তখন দেখছে যে ভেঙ্কাটেশ আর সপ্তক মিলে বাইকটাকে ওই ধান ক্ষেতের ওই মানে বেশ কিছুটা ভিতরে ঢুকে গেছিল, মানে বাইকটা পড়ে, যেহেতু ধান ক্ষেতের উপরে ঘটনাটা ঘটেছে আর ওদের গায়ে মোটা জ্যাকেট ছিল, মাথায় হেলমেট ছিল, সমস্ত কিছু, সেই জন্য অতটা কিছু বুঝতে পারেনি। ভেঙ্কাটেশের একটু আঙুলের ডগা এইসব জায়গাগুলো একটুখানি কেটে ছড়ে গেছিলো আর সপ্তকের একটু কনুইয়ে লেগেছিল, বাট সেরকম কিছু হয়নি। তো রোহন যখন এসে ভেঙ্কাটেশ আর সপ্তকের সাথে দেখা করে তো তখন দেখছে যে ওই জায়গাটায় মানে কিছুই নেই। এবার বাইকটা দেখছে চলছে কিনা, তো টেস্ট করে দেখলো বাইকটা চলছে, কিন্তু বাইকের কিছু একটা ছোটোখাটো একটা ক্ষতি হয়েছে, একটু ভেঙে চুরে গেছে বাইকের সামনে, যে ওই বাইকের সামনে দেখবেন একটা চওড়া মতো জায়গা থাকে একদম সামনেটা, যেখানটা হ্যান্ডেল থাকে তার পারে, সেখানটা একটু বাইকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যার থেকে ওরা বাইকগুলো নিয়েছিল, রেন্টে নিয়েছিল, তাদের লোক না মানে কলকাতায় যেমন আছে, দিল্লিতে আছে, জম্মুতে আছে, মানে ওদেরই সব নেটওয়ার্কের লোকজন, মানালিতে আছে। তো ভাবছে যে এবার যে মালিক বা যার থেকে রেন্ট নিয়েছে তাদেরকে তো ওটা জানাতে হবে যে বাইকটা একটা এরকম ঘটনা ঘটেছে, ওদের আবার ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সমস্ত কিছু আছে। তো তখন ভাবছে কি করবে। তো ভেঙ্কাটেশ তখন বাইকটা নিয়ে ঠিয়ে ভালো করে মোটামুটি দেখে বললো যে দেখ, মানে বাইকটাকে নিয়ে ঠিকমতো চালানো যাবে, সব কিছুই ঠিক আছে, তো এখন কাউকে কিছু বলার দরকার নেই, আমরা বরং চলে যাই, ওকে তো আমরা মানালিতে বাইকটা ওকে ফেরত দিয়ে দেবো, আমাদের সেরকমই কথা হয়েছে, ওদের লোক আছে তাদেরকে, তো তখন না হয় বলা যাবে, এখন যদি আমরা বলি, এখন যদি বলে যে না বাইকটা এখন ফেরত দিয়ে দিতে হবে, তাহলে আর আমাদের যাওয়াটা মানে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তো এরকম ধরনের তিনজনে মিলে এটাই আলোচনা করলো, আর এটাও ভাবলো যে এটা ওরা এখন কাউকে বলবে না। এই যে ঘটনাটা ঘটেছে কাউকে বলার কোনো দরকার নেই, কারোরই সেরকম সিরিয়াস ইনজুরি হয়নি বা এমনিও সেরকম কিছুই লাগেনি। তো ওরা আবার ওদের জার্নি কন্টিনিউ করলো। মোটামুটি ওখানে ওদের বেশ কিছুক্ষণ 1 ঘন্টা মতো ওখানে সময়টা নষ্ট হলো। এই সমস্ত কিছু করে ওদের জম্মু পৌঁছতে প্রায় রাত 11:30 হয়ে গেল। এবার জম্মুতে পৌঁছে তো মানে ওখানে ভাবলো যে ঠিক আছে একবার ওখানে যারা কোনো বড় কোনো অটোমোবাইলের দোকানে একবার বাইকটা দেখিয়ে নেবে। বাট ভেঙ্কটেশ ভাবলো যে আমার তো ট্যুরটা তো আমাকে কমপ্লিট করতে হবে, আর বাইকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ব্রেক ঠেক যেটুকুও চেক করেছে মোটামুটি ঠিকই লেগেছে, তাও ভাবলো একবার দেখিয়ে নেবে। তো পরের দিন ওদের ছিল ওদের যে পরের দিন ওদের জম্মু থেকে কার্গিল যাওয়ার কথা ছিল বাইক চালিয়ে, ওটাও কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। এবার ওই জম্মু থেকে কার্গিলের উদ্দেশ্যে বেরোনোর আগে ভেঙ্কটেশ কী করেছে, ওখানকারই একটা অটোমোবাইলের যে দোকান ছিল সেখানে বাইকটাকে দেখিয়েছে। তো বাইকটাকে দেখানোর পরে যে যারা আর কি দেখছিল তারা বললো যে একটা মেজর জিনিস, একটা মানে ভালো মতোই একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বললো যে আপনি কিছু টাকা দিলে আমি এক্ষুনি ঠিক করে দেবো, কারণ আপনি তো এটাকে নিয়ে পুরো লে লাদাখ ঘুরবেন, আপনার এই প্রবলেমটা ঠিক করে নেওয়া দরকার, বাকি আপনি পরে করালেও কোনো অসুবিধে নেই। তো ভেঙ্কটেশ তখন ভাবলো যে ঠিক আছে, দূরে যাচ্ছি তো করিয়ে নিয়েছে। ঠিক করিয়ে নিয়ে ওরা জম্মু থেকে কার্গিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার জম্মু থেকে যখন কার্গিলের উদ্দেশ্যে বেরিয়েছে, মানে এতক্ষণ অবধি ওরা যে কলকাতা থেকে যে মানে বাইকটা যে চালাচ্ছিল ভেঙ্কটেশ, ওর কিন্তু মানে যে কোনো অন্যরকম কোনো ফিলিংস হওয়া বা এমন কিছু ঘটনা যেটা ওর মনে হচ্ছে উচিত নয়, এরকম কিন্তু কখনো ওর কিছু মনে হয়নি। মানে কোনো কিছু আনক্যানি বা যেটা ন্যাচারাল নয় এরকম কিছুই কিন্তু কখনো ফিল করেনি। বাট জম্মু থেকে যখন ও কার্গিলের জন্য যাওয়া শুরু করেছে বাইক নিয়ে, এবং যথারীতি ভেঙ্কটেশের বাইকের পিছনে সপ্তক বসেছে, তো ওটা মানে মনে হচ্ছে যে ও কোথাও না কোথাও ওর একটা কনফিডেন্স ল্যাক করছে। এবার ভেঙ্কটেশ ভাবছে যে আগের দিন রাতে ঘটনাটা ঘটলো সেই জন্য কি আমার মধ্যে কনফিডেন্সটা কমে গেল। তারপরে ওর মনে হচ্ছে ও বাইকটা চালাচ্ছে, বাইকটা মাঝে মধ্যেই মানে ডান দিক করেও চালাচ্ছে, হয়তো কেউ ফাট করে একটুখানি সময়ের জন্য বাঁদিকে ঘুরে যাচ্ছে, কিন্তু ও ভাবছে যে ও হ্যান্ডেল চেক করিয়েছে, ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করেছে, যে সবই ঠিক আছে। অটোমোবাইলে যে লোকটা ছিল সে কিন্তু বলেছে না সব কিছু ঠিক আছে, সে নিজেও চেক করেছে। কিন্তু কেন জানি না ভেঙ্কটেশের মনে হচ্ছে যে কিছু একটা অসুবিধে হচ্ছে গাড়িটার সাথে, মানে গাড়িটার মধ্যে ওর ফুল কন্ট্রোল নেই। তো এটা যখন বুঝতে পারে, বেশ 2-3 বার এরকম গাড়িটা হালকা করে কেঁপেও যায়। তো তখন ভেঙ্কটেশ এই রোহনকে বলে যে তোর মানে ওর বাইকের পিছনে যে প্রচুর মালপত্র জিনিসপত্র ছিল, বলছে যে তুই কিছুটা আমার বাইকের পিছনে দিয়ে দে, আর তুই বরং সপ্তককে নিয়ে কিছুটা রাস্তা চল, কারণ আমার মনে হচ্ছে বাইকে কিছু একটা সমস্যা হচ্ছে। তো এই কথা শোনার পরে রোহন বলেছে ঠিক আছে, আমি তাহলে সপ্তককে নিচ্ছি, তুই তাহলে কিছুটা জিনিসপত্র মালপত্র তোর বাইকে দিয়ে দি। তো সেটাই করা হয়েছে। এবার রোহন সপ্তককে নিয়ে আগে এগোচ্ছে, আর ভেঙ্কটেশ পিছনে পিছনে আসছে, কারণ ওর মনে হচ্ছে কিছু একটা বাইকের সমস্যা হচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু সময়টা হচ্ছে একদম সকালবেলা, মানে সকালবেলা বলতে ওই 8টা-8:30 মতো বাজে, ও বাইক চালাচ্ছে। এমন সময় দেখুন, যারা প্রচুর বাইক চালায় বা যাদের বাইক চালানোর অভ্যেস রয়েছে, তারা কিন্তু বাইকের ছোট্টখাটো কিছু যদি চেঞ্জ হয় সেটা কিন্তু তারা বুঝতে পারে। তো ও বুঝতে পারছে যে কিছু একটা মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে, এবং কী চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যে সেটা যখন ও ভালো করে ফিল করার চেষ্টা করে, ওর মনে হয় যে ভেঙ্কটেশ তো সপ্তককে নামিয়ে দিয়েছে, ও তো আর বাইকের পিছনে বসে নেই, কিন্তু ভেঙ্কটেশের মনে হচ্ছে কেউ একজন বাইকের পিছনে মাঝে মধ্যেই আসছে, মনে হচ্ছে যেন কোনো একটা মানুষ বসছে, আমার মনে হচ্ছে কিছুক্ষণ পরে সেই লোডটা রিলিফ হয়ে যাচ্ছে, মানে কেউ একজন বসছে উঠছে। মানে ভেঙ্কটেশের বাইক কিন্তু চলছে, কিন্তু ওর মনে হচ্ছে মাঝে মধ্যে যে কেউ কখনো বাইকের হ্যান্ডেলটাকে একটু সামান্য হলেও বাঁদিকে ঘুরিয়ে দিচ্ছে, কেউ ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, এরকম কিছু একটা ঘটছে। তো না মানে ব্যাপারটাকে না মানে নিজের মনের ভুল ভাবছে, বারবারই মনে হচ্ছে যেন ওর হয়তো কনফিডেন্স নেই, বা কালকের রাতের ঘটনাটার ফলে ও একটু ভয় পেয়েছে, ও নিজে মনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা এরকম একদমই নয়। যাই হোক, তো কোনো রকমে ও মানে বাইকটা চালাচ্ছে। এমন সময় হঠাৎ করেই ভেঙ্কটেশের মনে হয় যে ওর গলাটা, মানে ও তো বাইকটা সামনের দিকে মুখ করে চালাচ্ছে, হঠাৎ করেই ওর চালাতে চালাতে মনে হলো ওর গলার পাশে একটা দড়ি জাতীয় কোনো মোটা জিনিস ওর গলার পাশে চলে এসেছে।
যেটা আসার একেবারেই কথা নয়, কারণ ও দুটো জ্যাকেট পরেছিল, হেলমেট ছিল, এইটুকুই, যেটা পরেও সব মানে 2 দিন ধরে চালাচ্ছে। তো এরকম একটা গলার সামনে কোনো তার বা নল জাতীয় কিছু আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু ও ফিল করে, ও স্পষ্ট ফিল করে। তো সঙ্গে সঙ্গে ওর একটা হাত খুব স্বাভাবিকভাবেই ওর গলায় চলে যায়, এবং সেই সময় কিন্তু একটা গাড়ির সাথে ওর আরেকটু হলে ঠোকাঠুকি লেগে যাচ্ছিল। যাই হোক, ও নিজে কোনোরকমভাবে ও বাইকটাকে সামলে নেয়, এবং বাইকটা যখন ঠোকাঠুকি লেগে যাচ্ছিল ওই গাড়িটার সাথে, ঠিক সেই সময়টায় ও মানে দুটো হাত দিয়ে বাইকের হ্যান্ডেলটাকে নিয়ে ও ঠিকঠাক করে, এবং ওই জিনিসটা কাটিয়ে যখন ও আবার এগিয়ে গেছে ভেঙ্কটেশ বাইকটা নিয়ে, ঠিক সেই মুহূর্তে যখন ও নিজের গলায় হাত দেয়, ও দেখে যে ওই রকম নল বা তার জাতীয় যে জিনিসটা ওর গলায় টাচ করছিল সেটা কিন্তু নেই। ভাবুন, মানে এইরকম একটা ঘটনা বা এরকম একটা মানে ফিলিংস যখন ওর আসে, তখন একটা মানুষের মনে কীরকম একটা বিষয় হতে পারে আপনারা নিজেরাই ভাবুন। যেটা মানে এরকম ঘটনা যদি কেউ হঠাৎ করে রাস্তায় চলতে চলতে বাইক চালাচ্ছে এরকম একটা রাস্তায়, যদি এরকম একটা কিছু কারোর সাথে হয়, সে তো ওইখানেই প্রচণ্ড রকমভাবে টেন্সড হয়ে পড়বে বা সে ঘাবড়ে যাবে। তার মনে হবে এটা আমার সাথে কী হলো বা কেন হলো। হুম এটা হলো। যাই হোক, তো কোনো রকমেও চালাচ্ছে, তো দেখছে এবার রোহন খেয়াল করছে যে ভেঙ্কটেশ অনেকটা পিছিয়ে পড়ছে। তো রোহন মাঝে মধ্যেই বাইকটাকে স্লো করে দিচ্ছে, স্লো করছে কারণ যাতে ভেঙ্কটেশ ওর সাথে মানে ডিফারেন্সটা একটু কমে। তো আবার কিছুক্ষণ যখন ভেঙ্কটেশ ঠিকঠাক মতো বাইক চালাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ও কিন্তু স্লো হয়ে যাচ্ছে, এবং যখনই স্লো হয়ে যাচ্ছে সেই সময় যেটা ভেঙ্কটেশ মানে বলেছিল সপ্তককে, যে বারবার মনে হচ্ছে যেন ওর বাইকটাকে অন্য মানে ও নয়, ওর বদলে অন্য কেউ যেন বাইকের কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে এবং মানে পুরো বাইকটাকে স্লো করে দিচ্ছে। যাই হোক, ও তো কিছু বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। যাই হোক, আর এবং এখানে একটা জিনিস বলি, ওই যে বাইকটা ভেঙ্কটেশ আর রোহন দুজনেই তো দুটো বাইক রেন্টে নিয়েছিল, এই বাইক দুটো কিন্তু খুব দামি বাইক ছিল। খুব দামি, খুব এক্সপেন্সিভ বাইক। তাই ও তো কিছু বুঝতে পারছে না। এবার ও না মানে মনে মনে 2-3 বার যখন এরকম বাইকের হ্যান্ডেল বেঁকে যাচ্ছে বা একটা গাড়ির সাথে ঠোকাঠুকি লাগতে যাচ্ছে, এই ঘটনা কিন্তু 1-2বার নয়, প্রায় 4-5বার ঘটে, এবং সেটা ঘটে ওই জম্মু থেকে কার্গিল যাওয়ার মানে পথে। আর রাস্তাঘাট বুঝতেই পারছেন, মানে জম্মু থেকে কার্গিলের রাস্তা তো এমনিও খুব বেশি গাড়ি চলে না, আর পুরোটাই হচ্ছে পাহাড়ি রাস্তা। এবার পাহাড়ি রাস্তা এর আগে বাইক চালানোর মানে কিছুটা অভিজ্ঞতা এই ভেঙ্কটেশের কিন্তু ছিল। আর ওরা যখন জম্মুতে ছিল, এবং জম্মুতে আমি বললাম যে ওরা যেখান থেকে আর কি বাইকটা রেন্ট করেছিল, কলকাতা থেকেই ওরা মেনলি নিয়েছিল, বাট ওদের না মানে কিছু টাই আপ করা লোকজন এই বেশ কয়েকটা লোকেশনে রয়েছে। তো তাদের সাথে ওদের কথা হয়েছে, তো তারাও মোটামুটি ফোনে অনেক টিপস দিয়েছে যে কীভাবে চালাতে হবে বা কী। তো অসুবিধে হওয়ার মতো কিন্তু ব্যাপার কিছু ছিল না। রাস্তায় মানে কিছু কিছু জায়গা পাহাড়ি দুর্গম রাস্তা হলেও বাকি অনেক রাস্তাই কিন্তু ছিল বেশ চওড়া চওড়া। আর যেহেতু ওই রুটে প্রচুর পরিমাণে মিলিটারি ভ্যান, মিলিটারি কার, বড় বড় ওদের লরি এগুলো যাতায়াত করে, ফলে কার্গিলের রাস্তা বা জম্মু থেকে কার্গিল যাওয়ার যে রাস্তাগুলো কিন্তু খুব ভালো রাস্তা, মানে রাস্তার কোয়ালিটি ভীষণ ভালো। ঠিক আছে, তো যাই হোক, এই রাস্তায় ওর কিন্তু বেশ কয়েকবার এরকম গন্ডগোল হয়, এবং ওর মনে হয় যে বাইকটা কিছু একটা প্রবলেম করছে। তো এবারে ভেঙ্কটেশ না চিন্তা করলো যে রোহনকে বলবে যে এই বাইকটাকে একবার দেখতে, মানে ও চালাতে গিয়ে ওর অসুবিধা হচ্ছে নাকি রোহনও কি সেম কথা বলে কিনা, এটা ওর মনে এলো। তো তখন ভেঙ্কটেশ কী করেছে, রোহনকে বলেছে যে তুই একটুখানি আমার বাইকটা চালা তো, তোর দেখ তো কীরকম মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যেন বাইকটা একটু প্রবলেম করছে। তো রোহন চালানোর চেষ্টা করেছে বাইকটা, কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা মতো ও চালিয়েছে। তো রোহন বলছে যে হ্যাঁ, একটু প্রবলেম আমারও মনে হলো করছে, কিন্তু তুই যতটা বলছিস ততটাও কিন্তু করছে, কিন্তু একটু করছে প্রবলেম। তো তখন ভেঙ্কটেশ ভাবলো যে ঠিক আছে, তার মানে বাইকটারই কিছু একটা প্রবলেম আছে। যাই হোক, তো ও তখন ভেঙ্কটেশ বললো যে ঠিক আছে, তুই তো মানে অতটা কনফিডেন্স নোস, তো এই বাইকটায় যখন প্রবলেম করছে আমি বাইকটা চালাবো, তুই এটাই চালা। কারণ ভেঙ্কটেশ না খুব ভালো মনের একটা ছেলে ছিল, তো ও ভাবলো যে বাইকটা এমনি প্রবলেম করছে, আর ও এত এক্সপিরিয়েন্স, এত বেশি বাইক চালিয়েছে, তো ওর যদি এতটা সমস্যা, রোহনের তো তাহলে আরও বেশি সমস্যা হবে। তো এই সমস্ত কিছু চিন্তা করে রোহনকে বলে তুই এই বাইকটাই চালা, তোর বাইকটা, আমি এই প্রবলেম যেটা হচ্ছে আমি এটা চালিয়ে নিচ্ছি, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, ও চালাচ্ছে। এবার চালাতে চালাতে হঠাৎই একটা সময় ভেঙ্কটেশের মনে হলো
যে ওর পেটের কাছে কিছু একটা প্রচণ্ড চাপছে, মানে কিছু একটা চাপা জিনিসে খুব ব্যথা লাগছে। মানে যেটা ও বলেছিল যে মানে একটা বড় জিনিস, কোনো একটা বড় চাপ দেওয়ার কোনো জিনিস হলে, চাপ দেওয়ার কোনো জিনিস যদি পেটের কাছে বা কোমরের দিকে নিচু করে যদি কেউ রাখে, তাহলে সেটা যেরকম একটা চাপ সৃষ্টি করবে, সেরকম মনে হচ্ছে ওর পেটের কাছে কিছু একটা চাপ লাগছে। তো ওরা বাইকটা এক জায়গায় থামিয়ে দিয়েছে। ওখানে তার মানে এই জম্মু থেকে কার্গিলের রাস্তায় তার অত গাড়ি তো চলে না, তো মনে হয়েছে ও গাড়িটা থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পরে ও বাইকটা দেখছে যে পিছনে কিসে আমার লাগছে। তো দেখছে এরকম লাগার মতো কিছুই নেই, ঠিক আছে, কিছুই নেই। তো সামনে একটা ওরকম মানে ক্যান্টিন মতো একটা খাওয়ার জায়গা মতো ছিল। তো আর একটু কিছুটা এসে ভেঙ্কাটেশ আর রোহন দুজনে মিলে ওটার সামনে দাঁড়িয়েছে। এবার রোহনের পাশে পিছনের সিটে সপ্তক বসে। তো তিনজনে ওখানে নেমে খাওয়া দাওয়া করেছে। এবার খাওয়া দাওয়া যখন করেছে, খাওয়া দাওয়া করার পরে মানে খেতে খেতে ভেঙ্কাটেশ রোহন আর সপ্তককে বলছে যে গাড়িটা এরকম একটা প্রবলেম করছে। তো ও বলছে নিশ্চয়ই এখানে একটা কোনো সমস্যা হয়েছে বা হ্যান্ডেলে কিছু একটা হয়েছে, এরকম ওরা আলোচনা করছে। এবারে ওরা যখন খেতে ঢুকেছিল তখন কিন্তু দুজনেই মানে ভেঙ্কাটেশ এবং রোহন দুজনেই নিজেদের বাইকগুলোকে লক করে দিয়েছিল। এবার যখন এই কথাগুলো ওরা আলোচনা করছে তো রোহন শুনেছে। শোনার পরে রোহন বলছে আচ্ছা আমি এবার বাইকটা নিয়ে একটু স্টার্ট দিয়ে দেখছি তো কী সমস্যাটা হচ্ছে। তো এই বলে ভেঙ্কাটেশের থেকে রোহন চাবিটা নিয়েছে বাইকে। আচ্ছা, সিনারিওটা এরকম ছিল, যেটা সপ্তক লিখেছে, যে ভেঙ্কাটেশের থেকে রোহন চাবিটা নিয়েছে আর সপ্তক ওই যেখানে ওটা খাওয়া দাওয়া করছে সেখানেও বিল পেমেন্ট করছিল, আর সপ্তকের সাথে তখন ভেঙ্কাটেশ ছিল। তো এবার রোহন আগে বেরিয়ে কি করেছে, ওই লকটা দিয়ে বাইকের সামনে মানে লকটাকে আনলক করে বাইকটাকে স্টার্ট দিয়েছে। যে বাইকটা আর কি ভেঙ্কাটেশ চালাচ্ছিল ওটাকে স্টার্ট দিয়েছে। স্টার্ট দেবার পরে বাইকটা স্টার্ট নিয়েছে, অসুবিধে নেই। এবার যেখানটায় তখন ওরা কার্গিল ঢুকবে, তো সেই জায়গাটায় বুঝতেই পারছেন একদম পাহাড়ি দুর্গম জায়গা, একদিকে পাহাড় অন্যদিকে হচ্ছে একেবারে গভীর খাদ। এইরকম জায়গায় হঠাৎ করে বাইকটা স্টার্ট নিয়ে না বাইকটা রান করতে শুরু করে দেয়, মানে বাইকটা একদম চলা শুরু হয়ে গেছে। এবং তখন রোহন কিন্তু প্রস্তুত নয় যে বাইকটাও চালাবে, মানে যা স্টার্টটা দিয়েছে, কিন্তু স্টার্টটা দিতেই বাইকটা চলতে শুরু করে। এবং চলতে শুরু করে মানে পাহাড়ি, মানে যে জায়গাটা ওখানটায় ছিল, মানে দোকানটা একটু ভিতরের দিকে ছিল, ফলে ওই জায়গাটায় পাহাড়ি মানে উর্বর একটা পাথুরে জমি টাইপের জায়গা। তো সেখান থেকে বাইকটা ঘসঘস করে চলতে শুরু করে একদম মানে ডায়াগোনালি বাইকটা, মানে ওর কিন্তু কোনো কন্ট্রোল নেই, রোহনের কিন্তু কোনো কন্ট্রোল নেই, ও বাইকটা চলতে শুরু করে। রোহন ওটার উপরে বসে একটা পা জাস্ট মাটিতে ঠেকানো, এবার বাইকটা চলতে শুরু করেছে। এবার এটা খুব মানে গুড়ুম গুড়ুম করে একটা বাইকটা খুব জোরে আওয়াজ করেছে। এবার যেই ওরকমভাবে আওয়াজটা করেছে সেই মুহূর্তে ভেঙ্কাটেশের চোখ না ভাবছে যে আওয়াজটা কী করে হলো, ও কি এবার বাইকটা চালু করলো নাকি। তো ও তাকিয়েছে, আর তখন সপ্তক দোকানে টাকা পে করছে। যেই মুহূর্তে ভেঙ্কাটেশ তাকিয়েছে তখন ও দেখছে যে রোহনের মানে বাইকটা ওরকমভাবে গুড়ুম গুড়ুম আওয়াজ করে একদম মানে ঠিক ডায়াগোনালি যেদিকটায় খাদ রয়েছে সেদিকটায় বাইকটা চলে যাচ্ছে। আর রোহন কি করেছে, একটা পা ওর মাটিতে টাচ করা ছিল, তো ও বাইকটার সাথে যেহেতু বাইকটার উপরে রয়েছে, ও বাইকটাকে মানে কোনো রকমে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং ব্রেক দেওয়ার চেষ্টা করছে যাতে বাইকটা দাঁড়িয়ে যায়, কারণ ওটা ডায়াগোনালি যাচ্ছে, আরেকটু হলে খাদ। তো এমন সময় আশেপাশেও বেশ কিছু, ওখানে প্রচুর বাইকাররা যায় আপনারা জানেন, তো ওদের ওখানে আরও অনেকে খাওয়া দাওয়া করছিল, কারণ ওখানে তো খুব বেশি দোকান নেই। তো ওখানে আরও যারা ছিল তারা বাইরে খাওয়া দাওয়া করছিল, তো তারাও না মানে খুব অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। তো তারপরে যেটা ঘটেছে, তো ভেঙ্কাটেশ দেখছে যে বাইকটাকে ও যতই ব্রেক মারার চেষ্টা করছে বাইকটা কিন্তু থামছে না, এবং বাইকটা এরকম এঁকে বেঁকে বারবার কিন্তু খাদের কাছে চলে যাচ্ছে, আর বাইকটাকে কিন্তু কোনো কন্ট্রোল নেই, জাস্ট কোনো কন্ট্রোল ও করতে পারছে না রোহন। তো এইটা দেখে না ভেঙ্কাটেশ একদম দৌড়ে গেছে, এবং ওই যে বললাম যে দোকানের বাইরে আরও অনেকে খাওয়া দাওয়া করছে এবং তাদের মধ্যে প্রচুর ট্যুরিস্ট ছিল, এবং মানে তার মধ্যে আরও কিছু বাইকাররা ছিল। তো ওটা দেখে ওরাও চলে গেছে, কারণ মানে সবাই বুঝতে পারছে যে বাইকটা এবার খাদে পড়বে, এবং যেহেতু ওটার উপরে রোহন রয়েছে, রোহন চেষ্টা করছে ওটাকে কন্ট্রোল করার, কোনোভাবেই ওটা কন্ট্রোল হচ্ছে না।
ওদিকে ভেঙ্কটেশ গেছে, ওদিক থেকে আরও 2-3 জন গেছে, গিয়ে ওরা বাইকটাকে ভেবেছে টেনে ধরবে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে বাইকটার ওপরে রোহন রয়েছে, রোহন নিজে মানে সর্বোপরি চেষ্টা করছে বাইকটাকে থামানোর, বাইকটাকে ব্রেক দেওয়ার, কিন্তু কোনোভাবে বাইকটা তো ব্রেক কাজ করছেই না, উল্টে যেটা হচ্ছে মানে পুরো ম্যাল ফাংশন করছে বলা যেতে পারে। বাইকটা বারবার মানে পুরো সাপের মতো এদিক ওদিক করছে, এবং করে বারবার খালি ওই খাদের দিকে চলে যাচ্ছে, এবং ওই খাদে যদি বাইকটা পড়ে, রোহন তোর সাথে পড়বে, এবং ওই ওই ডিস্টেন্স থেকে, ওই হাইট থেকে যদি পড়ে কেউ, কোনো মানুষের পক্ষে মানে বেঁচে থাকাই সম্ভব নয়, স্পট ডেড হয়ে যাবে। এইটা দেখে চিৎকার করে ভেঙ্কটেশ গেছে, আরও 2-3 জন গেছে। তারপরে সব তো কোনো রকমের, ও প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা কি হয়েছে, তো ও ওখান দিয়ে দৌড় মেরেছে। দৌড় মেরে কি করেছে মানে এবার বাইকটা একদম রোহনকে নিয়ে, রোহন তো চিৎকার করছে, ও না বাইক থেকে ঝাঁপ দেবে যে বাইকটা পড়ে যায়, যাক আমি তো নিজেকে প্রাণে বাঁচাই, ও বাইক থেকে উঠতেও পারছে না। মানে অদ্ভুত একটা মানে খুবই মানে একটা খারাপ এবং ভয়ঙ্কর সিচুয়েশন। তো তখন ভেঙ্কটেশ এবং আরও যে 2-3টে ছেলে ছিল, ওরা ওখান থেকে বাইকটাকে কোনোভাবে একটা হ্যান্ডেল ধরেছে। এবার প্রথমে যখন একটা হ্যান্ডেল ভেঙ্কটেশ আর একটা ছেলে মিলে ধরেছে, ওরা হ্যান্ডেলটা ধরে বুঝতে পারে যে বাইকটা মনে হচ্ছে যেন কেউ মানে বাইকের মধ্যে বসে কেউ বাইকটাকে কন্ট্রোল করছে, এবং যেটা যে করছে সে রোহন নয়, অন্য কেউ, যাকে হয়তো দেখা যাচ্ছে না। মানে একদম পরিষ্কার, মানে বাইকটাকে যে হ্যান্ডেলটা ধরেছে মানে দুটো জোয়ান ছেলে, তাদের হাত ছিটকে বাইকটা আবার বেরোচ্ছে, এবং রোহন ওপরে বসে চিৎকার করছে বাইকটাকে, মানে ওর পাটা যেহেতু একটা মাটিতে ছিল, ও টাচ করার চেষ্টা করছে, বাইকটাকে থামানোর মানে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাইক থামছে না। এবং এরকম করে প্রায় 1-1.5 কিলোমিটার অবধি কিন্তু বাইকটা এগিয়ে গেছে ওই অবস্থায়, মানে ওরকম করতে করতে। আর ওই দিক থেকে ছুটেছে, আর পিছন থেকে আবার মানে আমি বললাম যে আরও কিছু বাইকার ছিল, তো ওরাও কি করেছে বাইক নিয়ে এগিয়েছে, মানে ওরা তো মানে মোটামুটি 1-1.5 কিলোমিটার এগিয়ে গেছে, তো ওই রোহনকে আর কি আটকানোর চেষ্টা করছে। তো তারপরে যখন দেখছে যে বাইকটা একদম খাদে চলে গেছে, একদম খাদের পাশে চলে গেছে, এবার মানে আরেকটু ডিসব্যালেন্স হলে একদম খাদে পড়ে যাবে, তো তখন কি করেছে ভেঙ্কটেশ আরও 2টো ছেলে মিলে বাইকটার পিছনের যে চাকাটা ছিল এবং পিছনের সিটের দিকে যে মানে মাল ফালগুলো তো রাখা ছিল, ওইগুলোকে জাপটে টেনে পিছনের দিকে টেনেছে। এবং যেই মুহূর্তে ওটাকে টেনেছে পিছন দিকে, মানে রোহন না পুরো হুমড়ি খেয়ে পড়ার মতো হয়েছে, মানে আরেকটু হলে বাইকটা হয়তো পড়তো না, বাইকটা বাঁচানো যেত, বাট রোহন উল্টে পড়ে যেত, কারণ ও তো ওখানে প্রপার বসে নেই, আর ওর সাথে কোনো বেল্ট ফেল্ট কিছুই নেই যে নিজেকে বেঁধে রেখেছে, ও পুরো হুমড়ি খেয়ে পড়ে যেত। বাট ভগবানের হয়তো অনেক অনেক হয়তো নয়, ভগবানের অবশ্যই আশীর্বাদ ছিল, সেই জন্য ওকে কিন্তু আবার পিছন থেকে আর একটা ছেলে, বললাম যে বাইকে করে আরও 2-3টে আসছিল ছেলে, সপ্তক ততক্ষণে দৌড়ে চলে এসছে, ওকে জাপটে নিয়ে ওকে আর কি বাঁচিয়ে নিয়েছে। এবং যেই মুহূর্তে বাইকটাকে ওরকম করে আর কি পিছন থেকে চেপে ধরেছে, তো তখন এটা মানে সপ্তক যেটা লিখেছে যে মনে হচ্ছে যেন বাইকটার মধ্যে, বাইকটা কোনো মানে যন্ত্র বা একটা মানে বাহন বা যানবাহন না, একটা মনে হচ্ছে যেন কোনো শক্তি ওটার মধ্যে কাজ করছে, বাইকটা পুরো উল্টে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বাইকটা নিজে থেকে মানে পুরো উল্টিপাল্টি খাচ্ছে। মানে বাইকটা অত বড় চওড়া ভারী বাইক, সেই বাইকটা নিজে থেকেই একবার এপাশ করছে একবার ওপাশ করছে, মানে বাইকের চাকা দুটো উপরের দিকে একদম হাওয়ায়, এবং চাকা দুটো ক্রমাগত ঘুরছে, প্রচণ্ড স্পিডে ঘুরছে, মানে এত স্পিডে ঘোরার কথা নয়, এবং নিজে থেকেই বাইকটা একবার এপাশে উল্টিপাল্টি খাচ্ছে একবার ওই পাশে উল্টিপাল্টি খাচ্ছে। মানে সে মানে বলছে যে ওই ওই সিচুয়েশনটা তখন আমরা সবাই অবাক হয়ে গেছি। এই ঘটনা যখন ঘটছে, ওখানে কিছু দূরে একটা মিলিটারি ক্যাম্প ছিল, তো সেই মিলিটারি ক্যাম্প থেকে আর্মি যারা ছিলেন তারাও কয়েকজন চলে এসছে ছুটে, কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে বা খবর পেয়েছে, ওরা তো সবসময় খুব সুপারভিশন করে জায়গাটাকে। তো ওখানে আরও প্রচুর বাইকাররা ছিল, তো তাদের মধ্যেও কয়েকজন অবাক হয়ে গেছে, মানে অবাক হয়ে সবাই দেখছে যে বাইকটা এরকম কেন করছে, মানে একটা মানে মেশিনে কোনো কিছু খারাপ হতে পারে, বাইকটায় কোনো ফল্ট থাকতে পারে, সেটা হতেই পারে, কিন্তু বাইকটাকে এতজনে মানে বাইকটা হঠাৎ করে নিজে থেকে ও জাস্ট স্টার্টটা দিয়েছিল, কিন্তু বাইকটা তারপরে ওর কন্ট্রোলে নেই, মনে হচ্ছে যে মানে সেই সময়ে রোহন যে বাইকে ছিল ওর মনে হচ্ছিল বাইকটাকে কেউ একজন চালাচ্ছে, এবং সে মনে প্রাণে চাইছিল
রোহন সমেত বাইকটাকে খাদে ফেলে দিতে। সেই জন্য ও যতবারই বাইকটাকে মানে খুব হার্ড করে যখন ব্রেক নেওয়ার চেষ্টা করছে, যতই চেষ্টা করছে, কোনোভাবে কিন্তু ব্রেক ধরছে না। সেটা কেন ধরছে না, কী জন্য ধরছে না, ও কিছুই জানে না। এবং ওই সময় ওইভাবে অতজন মিলে যদি চেষ্টা না করতো, তাহলে কিন্তু রোহনের পক্ষে বেঁচে ফিরে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক, এই ঘটনাটা যখন ঘটে তখন না রোহন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ও যাকে বলে মৃত্যু মুখ থেকে ফিরে এসছে, জাস্ট মৃত্যু মুখ থেকে ফিরে এসছে। তো সবাই মিলে পুরো ছেঁকে ধরেছে, বাইকটাকে এরকম যে উল্টি পাল্টি খাচ্ছে, ওরকম একটা ভারী বাইক, কোনো মানুষ কিছু করছে না। ওর স্টার্ট বন্ধ করার চেষ্টা করা হয়েছে এবং স্টার্ট বন্ধও করে দেওয়া হচ্ছে, বাট কোনো কিছুতেই মনে হচ্ছে যেন বাইকটা কোনো কাজ করছে না। যাই হোক, তো সেই সময় মিলিটারির লোকেরা চলে এলো, সেখান থেকে আর্মিরা। তো তারা দেখে টেকে বললো যে এই বাইকটাকে নিয়ে তো কোনোভাবেই আপনি ট্রাভেল করতে পারবেন, আর ফার্দার এগোনো সম্ভবই নয়, বাইকটা এরপরে অ্যাক্সিডেন্ট করে যাবে। যাই হোক, তো যাদের থেকে আর কি ওই বাইকটা ওরা নিয়েছিল, আমি বললাম যে তাদের টাই আপ করা তাদের লোক বিভিন্ন জায়গায় ওদের ওখানে রয়েছে। তো তাদেরকে ফোন করা হলো। তো তারা বললো যে আপনি বাইকটা যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানেই বাইকটা রেখে দিন, আমাদের লোক যাবে, কিন্তু আজকে তো যেতে পারবে না। ওদের লোক বলছে যে আমাদের লোক এখন লেতে রয়েছে, তো লে থেকে তাদেরকে কার্গিল আসতে হবে, সময় লাগবে। তো তারা বললো যে আমরা বাইক আপনাদেরকে একটা অন্য দিয়ে দেবো, তো আপনারা ওখানে একটা দিন কোনোভাবে থেকে যান, কারণ একদিনের ভিতরে আমাদের পক্ষে এটা কাজটা করা সম্ভব নয়। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তো প্রচণ্ড একটা গন্ডগোল হলো। তো সেই বাইক নিয়ে ওরা ওখানে থেকে গেল, বাইকটা ওরা যেখানে ছিল সেখানেই রেখে দিল। তো কার্গিলে ওদের এক রাত থাকার কথা ছিল, কিন্তু ওদের কার্গিলে 2 রাত থাকতে হলো, কারণ ওদের কাছে একটাই বাইক রয়েছে। এইবারে এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা ঘটার পরে না এরা তিনজনেই, ভেঙ্কটেশ, রোহন, সপ্তক, তিনজনেই কিন্তু প্রচণ্ড রকমভাবে সারপ্রাইজ হয়ে যায়, খুব ভয় পেয়ে যায় যে ব্যাপারটা হলোটা কি, আরেকটু হলে তো একটা ওর বন্ধু মারা যেত। যাই হোক, তো ওরা ভাবলো যে ওদেরকে এবার 2 রাত থাকতে হবে। এবার সেই সময় আমি বললাম যে ওদের ওখানে আরও কিছু আর কি বাইকার যারা ছিল তারা আর কি ওদের সাথে কথাবার্তা বলেছে। তো ওদের যখন প্রবলেমটা শুনলো, তো ওরা বললো যে আমরাও তো লে যাচ্ছি, তো তোমরা চাইলে আমাদের সাথে কেউ একজন চলে আসতে পারো। তো তখন রোহন তখন এতটাই ভয় পেয়ে গেছে, ওর এত শরীর খারাপ লাগছে, ওর না মন মেজাজ একদম ভালো নেই। তো তখন রোহনকে বললো যে ঠিক আছে রোহন, তুই বরং ওদের কারোর সাথে বাইকে চলে যা, আমি বরং, তখন ভেঙ্কটেশ বলে, আমি সপ্তককে নিয়ে বাইকে করে যাচ্ছি। এইবারে সপ্তককে নিয়ে যখন ভেঙ্কটেশ পরের দিন বেরিয়ে গেল, রোহন বেরিয়ে গেল, ওইখানে আরও যে বাইকার ছিল তাদের একজনের বাইকে করেও বেরিয়ে গেল লের উদ্দেশ্যে। এবার ওদের প্ল্যানটা ছিল ওরা লে যাবে, লে থেকে খারদুংলা পাস, নুব্রা ভ্যালি হয়ে ওরা প্যাংগং লেকে পৌঁছবে, এটা ছিল ওদের প্ল্যান। এবার লেতে ওদের একদিন এক জায়গায় থাকার কথা ছিল, এবং লে থেকে ওরা খারদুংলা পাস আর নুব্রা ভ্যালি হয়ে ওখান থেকে ওরা নুব্রা ভ্যালিতে স্টে করবে, নাইট স্টে করবে, সেখান থেকে ওরা প্যাংগং লেকে আসবে। ঠিক আছে, এবার নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক আসতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে বাইকে। এবার ওরা ভাবলো যে ঠিক আছে, এরপরে তো আমরা মোটামুটি লেতে ঢুকেই গেলাম, এবার আর অত 12 ঘন্টা 13 ঘন্টা এরকম আর ডিস্টেন্স ট্রাভেল করার দরকার নেই, তো এবার একটুখানি আস্তে সুস্তে ভালো করে ঘুরবে ঠুরবে। এবার যখন ওরা লের দিকে আসছে ভেঙ্কটেশ এবং সপ্তক, সেই সময় হঠাৎ করেই ঠিকঠাক এটা তো অন্য বাইকটা চালাচ্ছিল, রোহন যে বাইকটা চালাচ্ছে ভেঙ্কটেশ সেই বাইকটাই চালাচ্ছে। এবারে ওই বাইকটা চালাচ্ছে ভেঙ্কটেশের কিন্তু খুব ভালো লাগছে, ও বাইকে কোনো প্রবলেম পায়নি। এবার যে ঘটনাটা ঘটলো, এবারটা সপ্তকের সাথে ঘটনাটা ঘটে। হঠাৎ করেই সপ্তক মোটামুটি ওখানে কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা, অত্যন্ত পাহাড়ের একদম তুষারাবৃত যাকে বলে পাহাড়, দেখতে খুব সুন্দর লাগছে। তো ওরকম প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ওরা যাচ্ছে, এমন সময় সপ্তকের মনে হয় যে ওর ঘাড়ের পিছনে কিছু একটা লাগছে। ঠিক আছে, এবার ওর পিঠে একটা ব্যাগ ছিল, একটা বড় ব্যাকপ্যাক মতো ছিল, তো ভেবেছে যে ওর ব্যাকপ্যাকটাই হয়তো পিঠে কোনো রকমে লাগছে, তো বুঝতে পারেনি। তো ওরকমভাবে যাচ্ছে, ওর খুব অস্বস্তি হচ্ছে, এবার একটা সময় অস্বস্তিটা খুব বেড়ে যায়। তো তখন সপ্তক ভেঙ্কটেশকে বলছে, আচ্ছা একটুখানি বাইকটাকে দাঁড় করা, তোমার না ঘাড়ে কিছু একটা খুব লাগছে, আমি বুঝতে পারছি না কি। এবার যেই মুহূর্তে ভেঙ্কটেশ বলছে যে আরে ঠিক আছে, ওরা তো আমি বললাম যে এটা অন্য একটা দল, দুটো দল ছিল, তো সেই দলের সাথে একজনের সাথে আর কি রোহনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ওরা আগে রয়েছে আর ভেঙ্কটেশরা পিছনে রয়েছে।
তো তখন ভেঙ্কটেশ সপ্তককে বলছে যে দাঁড়া, মানে এমনিতে আমার প্রচুর লেট ফেট হয়ে গেছে, মানে একদম লেট তো আর বেশিক্ষণ লাগবে না, তো একটু একটু ওয়েট করে যা, একটু দেখ মনে হয় ঠিক আছে। যাই হোক, তো ওভাবে যাচ্ছে। আর যতই যাচ্ছে সপ্তকের কিন্তু খুব অস্বস্তি বাড়ছে ঘাড়ের কাছে, এবং সবসময় মনে হচ্ছে একটা কিছু খুব লাগছে। মানে সেই লাগাটা যেটা সপ্তক ইমেলে লিখেছে, যেই লাগাটা কিন্তু খুব শার্প লাগা নয়, মনে হচ্ছে যেন ধিকে 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 ওর ঘাড়ের দিকটায় খুব একটা ব্যথা হচ্ছে। এবার যখন ওরা লেতে পৌঁছয় কার্গিল থেকে, তখন না মানে কার্গিল থেকে সে যখন লেতে পৌঁছয় তখন মানে ওর প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এবার দেখুন, ওই অতখানি জায়গায় অতখানি জার্নি করছে এবং ওখানে একটু অক্সিজেন লেভেলটাও কম থাকে, ফলে মানে একটা অস্বস্তি করা, শরীরে একটা ডিসকমফর্ট ফিল করা বা কোনো ব্রিদিং প্রবলেম হয়, এটা কিন্তু খুব অস্বাভাবিক বিষয় নয়। তো সপ্তক প্রথমে ভাবে যে ওরকমই কিছু একটা হয়তো সমস্যা হচ্ছে। এবার ওরা ওখানে একটা জায়গায় যখন ওরা খাবারের জন্য যায়, ওখানে একটা ছোটো ক্যান্টিন মতো ছিল, ওখানে যখন ওরা ম্যাগি খাচ্ছিল, তো চা ম্যাগি এসব খাচ্ছিল, তো তখন যখন সপ্তক বুঝতে পারে যে ওর ঘাড়ের দিকটা খুব লাগছে এবার, সেই মুহূর্তে ও যখন ঘাড়ে হাতটা দেয় ঘাড়ের পিছনে, ও হাতটা না ওর ভিজে ভিজে থাকে, এবং ওর যখন হাতটাকে দেখে তখন দেখে ওর হাতে রক্ত লেগে আছে। মানে ভাবুন, ওর ঘাড়টা কখন কিছুতে লেগে যে কেটে গেছে সেটাও বুঝতেই পারেনি। কিন্তু এমন ব্যাপার নয় যে ওর ঘাড়ের কাছে ওরকম ধারালো কাটা, মানে কেটে যাওয়ার মতো, মানে বেশ অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো, ওরকম কিন্তু কিছুই ছিল না। ওর একটা মানে সিম্পল ব্যাকপ্যাক ছিল, সেটা মোটামুটি ভারী ছিল, আর ব্যাগের কাপড়ের ব্যাগের হ্যান্ডেল, ফলে সেটা থেকে ঘাড়ের কাছে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ও নিজে দুটো জ্যাকেট পরেছিল আর মাথায় হেলমেট ছিল, ফলে ওর কাঁধে কি মানে ঘাড়ের কাছে কী জন্য বা কী লেগে যে ওরভাবে রক্তপাত হলো সেটা কিন্তু ও বুঝতে পারল না। এই ঘটনাগুলো যখন ঘটলো তখন কিন্তু সপ্তকের খুব অবাক লাগে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেই দিন সপ্তকের সাথে এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ওর বাড়িতে ওর সাথে ওর বাবা মায়ের কথা হয়নি, মানে কোনো কারণে সকালবেলাটা ফোনে কথা হয়নি। এবার বিকেলবেলা যখন সপ্তকের মা সপ্তককে ফোন করেছে, তখন মানে এর আগেও অনেকবার ফোন করেছিল সপ্তকের মা, কিন্তু কোনো কারণে ফোনটাও ধরতে পারেনি। বিকেলবেলা আলটিমেটলি যখন সপ্তকের সাথে ওর মায়ের কথা হয়, তো তখন ওর মা মানে যখন ও ফোনটা রিসিভ করে তখন ওর মা না মানে ও বুঝতে পারছে যে উনি খুব চিন্তিত। উনি বলছে তোরা সবাই ঠিক আছিস তো, প্রথম কথা ওর মা জিজ্ঞেস করে। এবার ঘুরতে গেছে, মারা জিজ্ঞেস করতেই পারে তার সন্তান ঠিক আছে কিনা, বা বন্ধু বান্ধবরা তাদের সাথে যারা গেছে তারা ঠিক আছে কিনা, এটা জিজ্ঞেস করতেই পারে, এর মধ্যে কোনো অস্বাভাবিক বিষয় নেই। কিন্তু সেই দিন ওর মা ও বুঝতে পারে খুব মানে মনে হচ্ছিল যেন ওর সাথে কথা বলার জন্য খুব এগারলি ওয়েট করছিল। এবং যেই মুহূর্তে সপ্তক ফোনটা রিসিভ করে ওর মা প্রচণ্ড রকমভাবে টেনশনের সহিত বলে, তোরা সবাই ঠিক আছিস তো, সত্যি করে বল ঠিক আছিস তো। তো ও বলেছে হ্যাঁ ঠিক আছি, কোনো অসুবিধে নেই। মানে ওর এই ঘাট থেকে রক্তপাত হওয়া বা ওর বন্ধু রোহনের সাথে যে দুর্ঘটনাটা ঘটতে যাচ্ছিল বা ভেঙ্কটেশের সাথে যেগুলো ঘটেছিল সেগুলো কিছুই বাড়িতে বলেনি। তো ওর মা বলছে যে আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, সেটা খুবই খারাপ। এটুকু শুধু বলি যে তোরা কিন্তু তিনজনে প্রচণ্ড সাবধানে থাকবি, আর দরকার নেই তোদের মানে বাইকে করে মানালি অবধিও আসার দরকার হলে কোনো দরকার নেই, সেরকম হলে তোর ওখানেই বাইক রাখ, ওরা কোনো গাড়ি বুক করে চলে আয়। তোদের যদি টাকা পয়সার নিয়ে একদম ভাবিস না, তোর বাবা সমস্ত কিছু পেমেন্ট করে দেবে, তোরা মোটামুটি যেটুকু যা দেখার দেখে নে, আর যতটা সম্ভব বাইকটাকে কম ইউজ কর। আর তোরা মানালি মানে ওদের ব্যাপার ছিল যে ওরা মানালিতে এসে বাইকটাকে ওরা ওখানেই জমা করে দেবে, ওদের কোনো একটা লোকেশন বলেছিল তার কাছে জমা করে দেবে, এবং তারপরে ওরা ওখান থেকে চলে আসবে। তো সপ্তক না মানে ব্যাপারটা যতটাই ওর মা চিন্তিত হয়ে বলল, ও ব্যাপারটাকে ততটাই ওর মায়ের সামনে লাইটলি রিপ্রেজেন্ট করে, বলছে না আমরা সবাই ঠিক আছি, তুমি বেশি চিন্তা করছো তাই তুমি এরকম কিছু খারাপ স্বপ্ন দেখেছো। তো তখন ওর মা বলছে যে তোরা একটা কাজ করবি, তোরা না মানে সকালবেলা যখন বেরোবি তখন তোরা তিনজনেই শ্রী বজরংবলীর নাম দিবি, আবার যখন তোরা মানে মানে যখনই তোদের মনে হবে বেশি বেশি করে শ্রী বজরংবলীর নাম নিবি। তখন ও বলছে যে ঠিক আছে আমি নেব, তুমি এত চিন্তা করো না, আমরা ঘুরতে এসে খুব ভালো ঘুরছি, তোমাকে ছবি ছবি পাঠাবো, এসব বলে দেয়। বলে ফোনটা রেখে দিয়েছে। এইবারে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরা ওখানে মানে মানে ওরা তো লেতে চলে এলো। এবার লেতে আসার পর থেকেই ওদের মনে ওরা একটা ডরমিটারি মতো একটা ঘর নিয়েছে, ওখানে 4টে বেড ছিল, ওরা তিনজনে 3টে বেডে শুয়েছে।
আর মানে পাশে পাশে ওরকম প্রচুর ঘর রয়েছে, সেই ছোট ছোট ঘরে বেশ কয়েকটা করে বেড, অনেকে মিলে আর কি গ্রুপে যারা এসছে তাদের জন্য একদম আদর্শ। এবার তিনজনেই কিন্তু ওই লেতে যখন এলো, মানে প্রত্যেকেই, মানে ওরা তিনজনে আলাদা আলাদা করেই প্রত্যেকেরই মনে হয়েছে যে ওদের ঘরের মধ্যে, মানে ওরা তিনজন যে শুয়ে আছে আর একটা বেড তো ফাঁকা ছিল, মানে ওরা তিনজনেই মনে হচ্ছে যে কেউ একজন ওদের ওই পাশের বেডটায়, মানে হয়তো বেডটার উপরে ওরা ওদের কিছু জিনিসপত্র রেখেছে বা টেবিলের উপরে কিছু জিনিসপত্র রেখেছে, ওদের তিনজনেরই মনে হয়েছে যে জিনিসপত্রগুলো মাঝে মধ্যেই, মানে কিছুক্ষণ পর পরই একটু ওলটপালট হয়ে যাচ্ছে। এবার প্রথম দিকে হয়তো সপ্তকের প্রথম মনে হয়েছে, ও ভেবেছে যে রোহন বা ভেঙ্কটেশ করেছে। এবার ভেঙ্কটেশের যখন মনে হয়েছে, ভেঙ্কটেশ ভেবেছে রোহন বা সপ্তক করেছে, রোহনের কখনো মনে হচ্ছে সপ্তক বা ভেঙ্কটেশ করেছে। কিন্তু ওরা যখন একে অপরকে বলছে এই জিনিসটা এখানে কেন রাখছিস বা এটা কিরকম কেন করছিস, তো ওরা বলছে আমরা করিনি। এবার তিনজনেই বুঝতে পারছে যে তিনজনেই তিনজনের চোখের সামনে রয়েছে, ফলে ওদের তিনজনের মধ্যে কেউ এসে যদি জিনিসপত্র এদিক ওদিক করে তাহলে সেটা অবশ্যই দেখা যাবে, না দেখা যাওয়ার তো কিছু নয়, একটাই ঘর। এবং এরকম ছোটোখাটো বিষয়, মানে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়া, জিনিসপত্র পড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ওদের লেতে ওদের সাথে ঘটে। তারপরে দিন ওরা খারদুংলা পাস যায় এবং সেখান থেকে ওরা নুব্রা ভ্যালি যায়, সেখানেও ওদের সাথে এই সেম জিনিসগুলো ঘটে। মানে প্রত্যেক সময় মনে হচ্ছে কিছু না কিছু একটা মানে গণ্ডগোল হচ্ছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওদেরকে মানে খুব গরম জল দিয়েছিল, যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো গরম জল দিয়েছিল যেখানে আর কি ওরা ক্যাম্পের মতো ছিল। তো সেখানে বলেছিল যে আপনারা যখনই জল খাবেন এই গরম জলের সাথে নর্মাল যে প্রচণ্ড ঠান্ডা জলটা ওটা মিশিয়ে খাবেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে শোয়ার সময় মানে যে আর কি লাস্ট জলটা ইউজ করেছিল সে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু জলের, গরম জলের যে ফ্লাস্কটা ছিল তার যে হেডটা মানে ক্যাপটা খুব ভালোভাবেই আটকে ছিল। কিন্তু শোয়ার সময় হঠাৎই ওই রকম ফুটন্ত গরম জল যেটা ফ্লাস্কের মধ্যে ছিল সেটা কিন্তু রোহনের পায়ে পড়ে যায়, এবং ওই পায়ে অত ঠান্ডার মধ্যে ওরকম জল পড়ে যাওয়ায় ওর পায়ে কিন্তু ফোস্কা পড়ে যায়। এবং ওই জলটা লাস্ট সপ্তক ইউজ করেছে এবং সপ্তক ওরও খুব খারাপ লাগে, কিন্তু ওর পরিষ্কার মনে ছিল যে ও জল যখন লাস্ট নিয়েছিল ও কিন্তু খুব ভালোভাবেই ফ্লাস্কের মুখটা আটকে ছিল। এইরকমভাবে ওরা যখন ওই প্যাংগং লেকের কাছে আসে সেই সময় অবধি ওরা না মানে প্রচণ্ড ডিস্টার্বড হয়ে গেছে, মানে বারবার ওদের সাথে এরকম ঘটনা ঘটছে, আসার পথে এরকম মানে দুর্ঘটনা ঘটেছে, একজন তো মানে যাকে বলে মরতে মরতে বেঁচে গেল, এই সমস্ত কিছু মিলিয়ে ওরা প্রচণ্ড স্ট্রেসড ছিল। এবার এইরকম মানে অবস্থা, যাই হোক ওরা প্যাংগং লেকের সামনে এসছে, খুব সুন্দর লেক, এবং প্যাংগং লেক থেকে ওদের সমরিজির কাছে আসার কথা ছিল। তো ওরা মানে খুবই আর কি তখন ভাবছে একেবারে কবে ওদের ট্যুরটা শেষ হবে, কারণ ওরা আর পারছে না, মানে এরকম বারবার বারবার দুর্ঘটনা ঘটছে, মানে কতক্ষণ আর নিজেদেরকে স্থির রাখবে। তো যাই হোক, তো ওরা এরকমই সমরিরি লেকের সামনে বসে আছে। এবার ওইখানটায় সমরিরির ওই জায়গাটায় না মানে প্রচুর আর কি স্তূপা রয়েছে, যারা আপনারা লাদাখ গেছেন তারা তো জানেনই, বা যারা যাননি ওখানে প্রচুর বৌদ্ধ স্তূপা আছে, তো লোকাল মানুষেরা ওখানে থাকে। তো ওরকমই স্তূপাটা কিন্তু বেশ কিছুটা দূরে, একদম কাছে নয়। তো ওখানে ওই বুদ্ধিস্টরা যেরকম একটা লাল রঙের গাউন টাইপের একটা ড্রেস পরে, ওদের যে স্পেশাল যে ড্রেসটা থাকে ওরকমই একটা ড্রেস পরে একটি মানে মানে বুদ্ধ ধর্মাবলম্বী একটি বাচ্চা, মানে বাচ্চা হচ্ছে কত হবে 8-9 বছর বয়স হবে, এরকম একটি ছেলে ওদের সামনে ওদের পাশে এসে, এবার সবাই মানে খুব বেশি লোক ওখানে ছিল না সেই সময় ওই সমরিরি লেকের পাশে, তো একটি ছেলে এসছে এবং আরও কিছু কিছু ট্যুরিস্ট রয়েছে দূরে দূরে। আর সময়টা ছিল সন্ধ্যের সময়, সন্ধ্যের সময়টা খুব সুন্দর লাগে, পরিষ্কার আকাশ, প্রচুর তারা দেখা যাচ্ছে, তখনও পুরো ডার্ক হয়নি। তো একটা বাচ্চা ছেলে এসছে, এসে হিন্দিতেই আর কি ওদেরকে বলছে যে তোমরা ওই স্তূপাটায় গেছো? তখন ওরা বলছে হ্যাঁ আমরা গেছি একবার, আর একবার সকালে যাব ভালো করে দেখব। তো তখন বলছে যে হ্যাঁ তোমরা ওখানে যেও, ওখানে খুব সুন্দর গান হয়, প্রেয়ার হয়, তারপরে বলছে ওখানে নাকি প্রসাদ দেয় ঠাকুরকে, আপেল চা, বলছে এগুলো তোমরা খাবে, খুব ভালো লাগবে তোমাদের। তখন ওরা বলেছে হ্যাঁ, একটা বাচ্চা ছেলে বলছে, তো ওরাও বেশ বলেছে হ্যাঁ ঠিক আছে যাবো। তো ওই বাচ্চা ছেলেটা তারপরে নাকি মানে বাচ্চা ছেলেটার পক্ষে ওদের তিনজনকে জানা সম্ভব নয়, ওদের সাথে কদিন কী কী ঘটনা ঘটেছে সেটাও বোঝা সম্ভব নয়, কারণ মানে ওরা একবার ওই স্তূপাটায় গেছিল, ওখানে একটা বিশাল বড় মানে বুদ্ধের মূর্তি রয়েছে, মানে প্রেয়ার হুইলস রয়েছে, এগুলো সব মানে দেখেছে, কিন্তু ওদের সাথে কি হয়েছে এতদিন ধরে বা কি হচ্ছে সেটাও তো ওই বাচ্চা ছেলেটার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করেই ওই বাচ্চা ছেলেটা বলে
যে তোমাদেরকে না আমি একটা করে জিনিস দিচ্ছি, তোমরা কিন্তু এটা ফেলবে না। তখন বলছে কি, তখন ওই বাচ্চা ছেলেটা ওর ওই মানে লাল ওরকম একটা যে ওর ড্রেস ছিল একটুখানি বড় গাউন টাইপের, তো ওটার পাশে একটা ঝোলা মতো ছিল, তো সেই ঝোলা থেকে তিনজনকে তিনটে আপেল দিয়েছে। তো আপেল তিনজনকে দিয়ে মানে বাচ্চা ছেলে ওভাবে সুন্দর দেখতে এরকম করে আপেল দিয়েছে, তো ওরা খুব খুশি হয়েছে। তো বলছি আপেল তিনটা তোমরা খাও, আর এই একটা ওদেরকে এরকম একটা শুকনো একটা আখরোট টাইপের তিনটে দিয়েছে, মানে আখরোটই কিন্তু শেল আছে, উইদাউট শেল নয়। তো তিনটে এরকম আখরোট দিয়েছে। তো তিনটে আখরোট দিয়ে বলছে তোমরা এই আপেলটা খেয়ে নাও, আর এই তিনটে আখরোট যে দিলাম এগুলো কিন্তু খাবে না, এটা তোমাদের কাছে রাখবে, একদম নিজেদের কাছে রাখবে তোমাদের বাড়ি যাওয়া অবধি। তোমাদের না না খুব বড় একটা বিপদ আসতে পারে, কিন্তু তোমরা যদি এই আখরোটটা তোমার কাছে রাখো তাহলে তোমাদের আর বিপদটা হবে না। হুম এইটা বলেছে যেই মুহূর্তে, মানে সেই মুহূর্তে না মানে রোহন ছেলেটাকে কথা শুনে সব কিছু ঠিক আছে, কিন্তু ওর না মনটা খুব ডিপ্রেস ছিল। ফলে ও না ওই বাচ্চা ছেলেটার সাথে অত বেশি কথা বলতো একদমই পছন্দ করছিল না। কারণ তার আগে সপ্তক ছেলেটার সাথে একটু কথা বলছিল যে ও এখানে কেন থাকে, কতদিন ধরে থাকে, ওর ফ্যামিলি কোথায় থাকে। এই কথাটা যখন ছেলেটা বলেছে না যে তোমাদের একটা বড় বিপদ তোমাদের পিছু করছে, তোমাদের একটা বড় বিপদ হয়ে যেতে পারে, এই আখরোটটা তোমরা তোমাদের কাছে রাখো, মানে ওরা তিনজনই না মানে হতভম্ব হয়ে গেছে। মানে ওরকম একটা পরিবেশেও যেটা লিখেছে যে সমরির ওরকম একটা লেকের সামনে, মানে আশেপাশে কিছু ট্যুরিস্ট রয়েছে, সূর্য অস্ত গেছে, একটা অন্যরকমই একটা সৌন্দর্য ছিল। কিন্তু ওই মনের মধ্যে ওদের ওই একটা ভয় যে একটা কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেরকম দুবার ঘটনা ঘটেছে, সেটা থেকে ওরাও খুব ডিপ্রেসড হয়ে পড়েছে। তারপরে যখন ওই ছেলেটা এই কথাটা বললো ওরা না মানে পুরো অবাক হয়ে গেছে, এবং বলার পর সেটা কিন্তু আর কোনো কথা বলেনি, একদম স্ট্রেট ও স্তূপার কাছ দিয়ে ও মানে অনেক দূর অব্দি তো দেখা গেল যে ওটার ওই গুম্ফাটার মধ্যে ঢুকে গেল। তো ওরা তো তিনজন অবাক হয়ে গেছে যে ছেলেটা কি বললে এই সমস্ত কিছু। তো মানে এত কিছু ঘটনা ঘটেছে তারপরে না মানে ওরা তিনজনেই ছেলেটার কথা না মানে কোনো একটা কারণে মানে যে অবিশ্বাস করবে, সে অবিশ্বাস করার মতো ধৈর্য বা সাহস ওদের মধ্যে ছিল না। তো ওরা ওখানে বসে আপেলটা খেয়ে নেয়, এবং ওরা ঠিক করে যে ওরা প্রত্যেকেই আখরোটটা ওদের কাছে রাখবে, একদম মানে যে জ্যাকেট বা জামা পরবে সে পকেটে রেখে দেবে। যাই হোক, তো তারপরের দিন ওরা সকালবেলা ভাবলো যে ছেলেটার সাথে দেখা করবে। তো পুরো গুম্ফা খুঁজে মানে ওখানে ওদের একটা ক্লাসরুম মতো রয়েছে, সেখানে গিয়ে কোনো জায়গায় কিন্তু ছেলেটাকে দেখা যায় না। ওরা খোঁজ খবর করলো ওখানে গিয়ে যে ওরকম একটা ছেলে আছে, তো কেউই কিন্তু কিছু বলতে পারলো না। মানে সব ছেলেই মোটামুটি একই দেখতে, এবার আলাদা করে দেখতে ডেসক্রিপশন দিয়ে বোঝানো সম্ভব নয়। যাই হোক, তো এরপরে ওরা ঠিক করলো যে ওখান থেকে আর ওরা বাইকে আসবে না, ওরা ওখান থেকে গাড়ি নেবে। এবার গাড়ি ওখান থেকে মানে এইদিকে সপ্তকের বাবাকে বলা হলো, উনি গাড়ি ফাড়ি ঠিক করলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেটা সপ্তক লিখেছে, যে যে ওদের গাড়ি চালাচ্ছিল সে কিন্তু একজন প্রৌঢ় ভদ্রলোক এবং সে পাহাড়ি লোক, সে ওই রুটেই গাড়ি চালায়। কিন্তু দুবার, একবার নয় দুবার কিন্তু ওদের গাড়িটা মানে যাকে বলে একটু একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এবং এইসব কিছু করে আলটিমেটলি ওরা অনেক কষ্ট করে দিল্লি এসে পৌঁছয়। এবং মাঝখানে ওরা যখন ওখান থেকে মানালি আসে, মানালি থেকেও আবার ওদের ওখানে যে আসছে সেখান থেকে ওরা বাস পাচ্ছে না, মানে বিভিন্ন রকমের ওদের সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। এবং বললাম যে দুবার কিন্তু ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, এবং আলটিমেটলি ওরা যখন দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছয় মানে তখন ওদের যাকে বলে একটুখানি শান্তি হয়। এবং তারপর ওরা সবাই মানে খুব সাবধানে বাড়ি পৌঁছে যায়। এবং ওরা তিনজনই এটা বিশ্বাস করে যে ওই আখরোট তিনটে যে ওই বাচ্চা ছেলেটা তিনজনকে দিয়েছিল, নিশ্চয়ই সেটার মধ্যে কিছু একটা পাওয়ার ছিল, এবং ওদের সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে চলেছে বা এরকম কিছু যে হবে মানে হচ্ছে, বা ওদের সাথে যে কিছু একটা খারাপ কিছু হতে চলেছে, এটা একটা সাধারণ বাচ্চা ছেলে হিসেবে কিন্তু তার বোঝার কথা নয়। হয়তো ভগবান গৌতম বুদ্ধ বা আমরা যাকেই মানি না কেন, সেই ঐশ্বরিক শক্তি বলেই কিন্তু ওরা বেঁচে ছিল। এবং সেই ঐশ্বরিক শক্তি বলেই ওই ছেলেটার সাথে ওদের দেখা হয়, এবং ওই ছেলেটি ওদেরকে ওই তিনটে আখরোট না দিলে তাহলে হয়তো সত্যিকারই ওদের পক্ষে বেঁচে ফিরে আসা সম্ভব ছিল না। এবং ওই তিনটে আখরোট এই তিন বন্ধু মানে সপ্তক, রোহন, ভেঙ্কট তিনজনই কিন্তু আজও ওদের বাড়িতে রেখে দিয়েছে। এটাই ছিল ঘটনা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, আর এই ঘটনাগুলো সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।